হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ওয়েবিনারটির নাম হচ্ছে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ 2026 এর উপর। এবং আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন আমিনুল ইসলাম রিফাত, যিনি ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম ড্রিমে বর্তমানে অধ্যয়নরত আছেন। এবং আমি হোস্ট হিসেবে আছি আহসান সানি, বর্তমানে পিএইচডি করছি ইউনিভার্সিটি রবিরা ইভারগুলি, স্পেনে। এবং আমি মাস্টার্স করেছিলাম এমবেডেড সিস্টেমে গ্রেনোবল এমপি, ফ্রান্স থেকে। জি, আমি বাংলাদেশ থেকে আমার গ্র্যাজুয়েশন শেষ করছি 2024 এ। দেন আম আমি এপ্লাই করেছিলাম 2025 এর সেশনের জন্য। 2025 এর যে ইনটেক ছিল সেই ইনটেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল সম্ভবত সেপ্টেম্বর থেকে জানুয়ারি 25 এর জানুয়ারি পর্যন্ত থাকে। তো ওর মধ্যে এপ্লাই করার পরে ৩ টা প্রোগ্রামে এপ্লাই করছিলাম। দেন ২ টা থেকে ফুল স্কলারশিপ ছিল আর একটাতে কনসোর্টিয়াম। তো আমি একটাতে লাস্টে সিলেক্ট আমার নিজের থেকে যেটা পছন্দ মতো অফার ছিল সেটা আমি সিলেক্ট করছিলাম। সো এটা হচ্ছে ডায়নামিক্স অফ রিনিউয়েবল বেসড পাওয়ার সিস্টেম। এসওপি হইতে পারে যে আপনার ১ম এ কিসের জন্য আপনি এপ্লাই করতে যাচ্ছেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা কি? আপনি হয়তোবা ইন্ট্রোডাকশন এর প্যারাগ্রাফ এরকম লিখতে পারেন। 2nd প্যারাগ্রাফে আপনি লিখতে পারেন যে আসলে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি ছিল এবং এই একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে আপনি যে এপ্লাই করতেছেন কোন প্রোগ্রামে সেটা রিলেভেন্ট কতটুকু? তো 3rd এর মধ্যে হইতে পারে যে আপনি কেন এপ্লাই করতে চাইছেন। যে ধরেন ফর এক্সাম্পল আপনি একটা কম্পিটিশনে আ ধরেন যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তারা অনেক হুম, হুম। সফটওয়্যার কম্পিটিশনে যায়, প্রোগ্রামিং কম্পিটিশনে যায়। তো তারা হচ্ছে বলতে পারে যে না আমি একটা জেনেরিক একটা আইডিয়া দিতেছি। হুম, যে হুম, আমি হুম। আমার 2nd রানার আপ হইছি। বাট আমি 1st রানার আপ হইতে পারি। 1st আমি হইতে পারি নাই। আমার এই হুম, জায়গায় হুম। এই প্রবলেমটা ছিল। আমার কাছে মনে হয়েছে এই গ্যাপটা এই প্রোগ্রামের মাধ্যমে ফিল আপ হইতে পারে। তো অ্যাপোস্টাইল যে ব্যাপারটা অ্যাপোস্টাইল তো এখন বাংলাদেশ থেকে খুবই সহজে করা যায়। অনলাইনে এপ্লাই করলে হয়ে যায়। দেন আগে যেটা যাওয়া লাগতো ম্যান্ডেটরি এখন যাওয়া লাগে না। তো আপনি অনলাইনে এপ্লাই করতে পারেন। আর লিগ্যালাইজেশন ব্যাপারটা হচ্ছে লিগ্যালাইজেশন স্পেসিফিক কোন কান্ট্রিতে করতে হয়। ফর এক্সাম্পল স্পেনের হুম, হুম। ক্ষেত্রে লিগ্যালাইজেশন লাগে। জার্মানি, ফ্রান্স এগুলোর ক্ষেত্রে লাগে না। তো ভিসার ব্যাপারটা হচ্ছে আপনি আমার ক্ষেত্রে যেটা হইছে যে আমার ৩ টা কান্ট্রিতে আমার যেতে হবে। ১ম এ ফ্রান্সে, দেন হচ্ছে ইউপিসি বা বার্সেলোনা, স্পেন, দেন 3rd হচ্ছে রোমানিয়া। তো যেটা হইছে যে আপনি বাংলাদেশ থেকে যখন আসবেন, তখন আপনি যেই কান্ট্রি আপনার ফার্স্ট কান্ট্রি, সেই কান্ট্রির ভিসা নিয়ে আসতে হবে। আদার্স যেইগুলো আছে ওগুলা আপনার দরকার নেই দেখার। স্কলারশিপে পাওয়ার পর কি কোনো ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট সাবমিট করতে হবে কিনা ভিসার জন্য? 0, 0, 0 আমি বলতে পারি এটা আসলে ডিপেন্ড করে অনেক কান্ট্রির ক্ষেত্রে। তবে আমি মোটামুটি সিউর আপনি যদি স্কলারশিপ পেয়ে থাকেন, আপনার কোনো ব্যাংক ব্যালেন্স দেখানো লাগবে না। বাট অনেক হুম, সময় অনেকে সেফ থাকার জন্য দেখায়। আমার ক্ষেত্রে আমি খুবই কনফিউশন এ ছিলাম। স্কলারশিপ পাওয়ার পরেও যে আমার কিছু টাকা দেখানো লাগবে কিনা, আমার টিকেটের টাকা আছে, হুম, হুম। আমার হচ্ছে কিছু জায়গায় হচ্ছে খরচ করব। সো এইগুলা আমার কাছে কিছুই চায় নাই। সো আমরা সাধারণত ইউরোপিয়ান কান্ট্রি গুলো নিয়ে যদি পড়াশোনার চিন্তা করি, স্কলারশিপের ১ম অপশনই হচ্ছে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ। কেননা এটি হচ্ছে একটি ওয়ান অফ দ্যা প্রেস্টিজিয়াস স্কলারশিপ পুরো ইউরোপিয়ান রিজিয়ন জুড়ে। কা এখানে কনসোর্টিয়াম যা আছে তা হলো আপনার প্রোগ্রামগুলো ২ টি বা ৩ টি বা একাধিক কান্ট্রি বেসড হয়ে থাকে এবং এখানে আপনার লার্নিং অপরচুনিটিও অনেক বেশি থাকে। সো এই ফ্ল্যাগশিপ প্রোগ্রামটা হচ্ছে মূলত ইউ ফান্ডেড স্কলারশিপ। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম। অর্থাৎ বেশ কিছু ইউনিভার্সিটি একসাথে মিলে একটা প্রোগ্রাম লঞ্চ করে। তো এটাকে কনসোর্টিয়াম বলা হয়। এখানে ২ থেকে ৪ টি ইউনিভার্সিটি থাকে সাধারণত। এর বেশিও ইউনিভার্সিটি থাকে এবং এট লিস্ট ২ টো কান্ট্রি থাকে প্রতিটা প্রোগ্রামে এবং এর এইম হচ্ছে মূলত এক্সিলেন্ট স্টুডেন্টদেরকে অ্যাট্রাক্ট করা। এই মাস্টার্স প্রোগ্রামটা মূলত আ 2004 থেকে 2013 পর্যন্ত ইএমএমসি নামে পরিচিত ছিল। এরপর 2014 থেকে 20 পর্যন্ত ইএমজেএমডি নামে পরিচিত ছিল এবং বর্তমানে জয়েন্ট মাস্টার্স ডিগ্রি বলা হয় এটাকে। এখন 2021 থেকে 2027 পর্যন্ত যে প্রজেক্টটা লঞ্চ হচ্ছে বা চলছে এটা ইএমজেএম বা ইএমডিএম নামে পরিচিত। সো এই প্রোগ্রামে মূলত প্রায় আপনি ৫৩৫ টার উপরে মাস্টার্স প্রোগ্রাম পাবেন এবং প্রচুর প্রোগ্রাম কান্ট্রি প্রায় ৩৩ টার মতো প্রোগ্রাম কান্ট্রি রয়েছে এবং ২৪,০০০ এর মতো ওয়ার্লড ওয়াইড নেটওয়ার্ক রয়েছে স্টুডেন্টদের, অ্যালামনাইদের এবং বাজেট প্রায় 1.7 বিলিয়ন ইউরোর মতো। তো এখানে মূলত অবজেক্টিভ হচ্ছে একাডেমিক এক্সেলেন্স এবং ইনোভেশন নিয়ে মাস্টার্সে উদ্বুদ্ধ করা স্টুডেন্টদেরকে এবং ইন্টারন্যাশনাল কোঅপারেশন বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে কোঅপারেশনটা গেইন করা, এরপর ট্যালেন্ট স্টুডেন্টদেরকে অ্যাট্রাক্ট করা, ইনক্লুডিং বাংলাদেশ। যেহেতু বাংলাদেশ একটি ডেভেলপিং কান্ট্রি।
এরপর তাদের প্রোগ্রামগুলো এমনভাবে ডিজাইন করা যাতে এসব প্রোগ্রাম থেকে গ্র্যাজুয়েটরা বের হয়ে পরবর্তীতে রিসার্চে অবদান রাখতে পারে এবং পিএইচডিতে কিংবা ক্যারিয়ার হিসেবে বিভিন্ন জব ফিল্ডে যেতে পারে, ইন্ডাস্ট্রিতে যেতে পারে। এবং ইউ প্রায়োরিটিস অর্থাৎ বর্তমানে যে ইউ মেইন প্রায়োরিটি গুলো আছে গ্রিন ট্রানজিশন, ডিজিটালাইজেশন, ইনক্লুশন, গ্লোবাল এনগেজমেন্ট, ওমেন এম্পাওয়ারমেন্ট এই সমস্ত বিষয়গুলোকে তারা আ হাইলাইট করার চেষ্টা করে। তো এই ইরাসমাস প্রোগ্রামটা আসলে কেমন? তো এটা আমি আগেই বলেছি ২ থেকে ৪ টা ইউনিভার্সিটি সাধারণত তারা একেকটা কনসোর্টিয়ামে থাকে। সো এদের একটা কমন স্টাডি প্ল্যান থাকে এবং রুলস থাকে স্টুডেন্টদের জন্য। এবং এখানে একটা কম্পালসরি মোবিলিটি থাকে। অর্থাৎ স্টুডেন্টদেরকে ২ সেমিস্টার বা ১ সেমিস্টার একটা কান্ট্রিতে এবং আরেকটা কান্ট্রিতে অন্য একটা ইউনিভার্সিটিতে ১ সেমিস্টার বা ২ সেমিস্টার করতে হয়। সো এটা তাদের একটা নিজস্ব প্ল্যান থাকে। যখন তারা অ্যাপ্লিকেশন করে তাদেরকে ওই প্ল্যানটা জমা দিতে হয়। অর্থাৎ আপনার মোটিভেশন লেটারের মধ্যে প্রপারলি এই বিষয়টা উল্লেখ করতে হয়। এরপর আসি ফাইনাল আউটকাম নিয়ে এখানে একটা জয়েন্ট ডিগ্রি পাবেন আপনি। অর্থাৎ আপনি যদি ২ টো ইউনিভার্সিটিতে আপনার প্রোগ্রাম করেন, ২ টো ইউনিভার্সিটি থেকে আলাদা, আলাদা ডিগ্রি পাবেন। ৩ টাতে করলে ৩ টা ইউনিভার্সিটি থেকে আলাদা, আলাদা ডিগ্রি পাবেন। এরপর আসি স্কলারশিপ কি কভার করে। এখানে আপনি ফুল টিউশন ফি ওয়েভার পাবেন। অর্থাৎ আপনার কোনো টিউশন ফি দেওয়ার প্রয়োজন হচ্ছে না। এরপর অ্যাকোমোডেশন থাকতে পারে ইউনিভার্সিটি থেকে ডর্মসে বা শেয়ার্ড অ্যাপার্টমেন্টে। এছাড়াও ইরাসমাস আ আলাদা উ মোবিলিটি প্রোগ্রামে বেশ কিছু লিভিং কস্ট দেয় তারা। যেমন ওয়েস্টার্ন ইউরোপের জন্য ৯০০ থেকে ১২০০ ইউরো পর্যন্ত বর্তমানে এবং ইস্টার্ন এবং সাউদার্ন ইউরোপের জন্য ৬০০ থেকে ৯০০ ইউরো। এটা কনসোর্টিয়াম অনুযায়ী ভ্যারি করে। একেকটা কনসোর্টিয়ামে একেক রকম। এছাড়াও আপনারা এককালীন ট্রাভেল এবং ইনস্টলেশন কস্ট হিসেবে কিছু অ্যামাউন্ট পাবেন। এরপর আসি কারা এপ্লাই করতে পারবে। সাধারণত যাদের একটা ব্যাচেলর ডিগ্রি আছে ইউজুয়ালি 3 to 4 ইয়ার্স। এখানে ইউরোপে সাধারণত অধিকাংশ ব্যাচেলর গুলো 3 ইয়ার্স হয়ে থাকে। যেহেতু আমরা বাংলাদেশ থেকে এপ্লাই করি আমাদের ব্যাচেলর গুলো 4 ইয়ার্স হয়ে থাকে এবং আমরা এ সকল প্রোগ্রামে আবেদন করতে পারি। এরপর হচ্ছে ফাইনাল ইয়ার স্টুডেন্ট। এটা অনেকেরই প্রশ্ন থাকে যে ফাইনাল ইয়ার স্টুডেন্টরা আবেদন করতে পারবে কিনা? হ্যাঁ, আপনার যদি 7 সেমিস্টার বা 8 সেমিস্টারে থাকেন তাহলে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন। তবে আপনার ইনটেক শুরু হওয়ার আগে অবশ্যই আপনার ডিগ্রি কমপ্লিট হতে হবে। এরপর এনি ন্যাশনালিটি ক্যান এপ্লাই। আর এখানে কোনো এজ লিমিট নেই ইরাসমাসের জন্য। অর্থাৎ আপনার বয়সের কোনো বাধা নেই। আপনি যেকোনো বয়সেরই হন না কেন, আপনার ব্যাচেলর কমপ্লিট ইভেন কি আপনার জব এক্সপেরিয়েন্স ও থেকে থাকলে আপনি এপ্লাই করতে পারেন। যদি প্রোগ্রামটা আপনার প্রফেশনের সাথে, আপনার পড়াশোনার সাথে রিলেভেন্ট হয়। এরপর আসি বাংলাদেশী স্টুডেন্টরা সাধারণত ব্যাচেলরের পর 2 ইয়ার্স এর জ্যাম প্রোগ্রামে এপ্লাই করে। জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম বলা হচ্ছে এটাকে। আর একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই মাস্টার্স এর সাথে ম্যাচ করতে হবে। সো এখন আমরা দেখি থিমেটিকটা আসলে কি? তো এখানে থিমেটিকটা সাধারণত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ১ম ক্রাইটেরিয়াতে আমরা পরে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলো যেমন রিনিউয়েবল এনার্জি, পাওয়ার সিস্টেম, ট্রান্সপোর্ট, রোবোটিক্স, আইসিটি, ম্যাটেরিয়ালস এ সকল সাবজেক্টে তারা প্রোগ্রাম লঞ্চ করে থাকে। এরপর আসি আরেকটা থিমেটিক এটা হচ্ছে ন্যাচারাল সায়েন্স যেমন কেমিস্ট্রি, ফিজিক্স, আর্থ, ক্লাইমেট সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স এসব টপিক নিয়েও তাদের প্রোগ্রাম থাকে বা কনসোর্টিয়াম বলা হয় এগুলাকে। এরপর থাকে হচ্ছে আপনার ডাটা অ্যান্ড ডিজিটাল সায়েন্স। এর মধ্যে পড়ে হচ্ছে ডাটা সায়েন্স, এআই, সাইবার সিকিউরিটি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই সকল সাবজেক্ট নিয়েও তাদের প্রোগ্রাম থাকে। এরপর আসি লাইফ সায়েন্স এবং হেলথ সায়েন্স নিয়ে। পাবলিক হেলথ এর প্রোগ্রাম, ফুড সায়েন্স এর প্রোগ্রাম, বায়ো ইঞ্জিনিয়ারিং এর প্রোগ্রাম, প্রোগ্রাম স্পেসিফিক আলাদা, আলাদা কনসোর্টিয়াম থাকে। এরপর আছে হচ্ছে আপনার সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস নিয়েও কিছু প্রোগ্রাম থাকে। এখানে ইকোনমিক্স, মাইগ্রেশন, এডুকেশন, পাবলিক পলিসি, কালচার, ল এসব টপিক নিয়ে তাদের কনসোর্টিয়াম থাকে। এছাড়াও ইন্টারডিসিপ্লিনারি কিছু প্রোগ্রাম থাকে অর্থাৎ আ যেখানে হচ্ছে ধরেন স্মার্ট সিটি যেখানে সব ধরনের ব্যাকগ্রাউন্ডের অ্যাপ্লিক্যান্টরা আবেদন করতে পারে। মাল্টিপল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা এখানে এপ্লাই করে সাস্টেইনেবিলিটি, সার্কুলার ইকোনমি, ক্লাইমেট অ্যান্ড সোসাইটি এটসেট্রা। সো এখানে আপনাদের জন্য টিপস থাকবে হচ্ছে অলওয়েজ চুজ এ থিম দ্যাট কানেক্টস ডাইরেক্টলি টু ইউর ব্যাচেলর প্লাস ফিউচার প্ল্যান। অর্থাৎ আপনার ব্যাচেলরে যা নিয়ে পড়াশোনা করেছেন এবং ফিউচার প্ল্যান যা নিয়ে রাখছেন অর্থাৎ ক্যারিয়ার নিয়ে যা প্ল্যান করছেন তার সাথে যাতে রিলেভেন্ট হয় আপনার থিমেটিকটা। এরপর আসি কিভাবে প্রোগ্রামটি খুঁজে পাবেন? সাধারণত আপনি ক্যাটালগে সার্চ করতে পারেন। ১ম এ হচ্ছে আপনি এই লিঙ্কটা গেলে বা Google এ আপনি সার্চ করতে পারেন যে Erasmus Mundus মাস্টার্স ক্যাটালগ লিখে সার্চ করলে এই লিঙ্কটি চলে আসবে। এরপর আপনি ফিল্টার করতে পারেন যে ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স বা সোশ্যাল সায়েন্স বা এগ্রিকালচার আপনার যা সাবজেক্ট তার উপর আপনি ফিল্টার করবেন। এরপর কান্ট্রি ওয়াইজ ফিল্টার করতে পারেন। আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। এরপর প্রত্যেকটা প্রোগ্রামের আলাদা, আলাদা পেজ থাকবে। তাদের পেজে গিয়ে ওভারভিউ এবং কোর্স স্ট্রাকচারটা ভালোভাবে দেখবেন যে এদের কোর্স স্ট্রাকচারটা কেমন। যদি পসিবল হয় পিডিএফ থাকলে তা ডাউনলোড করবেন এবং তা নিয়ে প্রিপারেশন নিবেন। অর্থাৎ মেইন হচ্ছে আপনার মোটিভেশন লেটারটা যা নিয়ে আমি সামনে বলব পরবর্তী একটা স্লাইডে।
সো এরপর আপনি আপনার রিলিভেন্ট বেশ কিছু কনসোর্টিয়াম সিলেক্ট করতে পারেন ৩ থেকে ৬ টার মতো। এরপর যা হচ্ছে পুরোপুরি আপনার সাথে ম্যাচ করে কিংবা কাছাকাছি যায় এট লিস্ট 50-60% ম্যাচ করে। এরপর আসি মেইন সিলেকশন ক্রাইটেরিয়া। এখানে ইরাসমাস মুন্ডাস কমিটি সাধারণত কিসের উপর মার্কিং করে থাকে? এটা অনেকের প্রশ্ন থাকে। সো প্রোগ্রামের কনসোর্টিয়াম কমিটি সাধারণত একাডেমিক রেকর্ডটা সবার আগে দেখে। এখানে আপনার গ্রেডস, র্যাঙ্কিং, রিলেভেন্ট কোর্সেস এগুলোতে কত মার্কস পেয়েছেন তা গুরুত্ব সহকারে দেখে। এরপর দেখে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিলেভেন্সি অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে কতটা ফিট করে এই প্রোগ্রামটা। সো এই ডিগ্রি এবং প্রজেক্ট এছাড়া আপনার পাবলিকেশন থেকে থাকলে তা দেখে। তারপর মোটিভেশন অ্যান্ড ফিউচার গোল। আপনার মোটিভেশন লেটারটা খুবই ইম্পোর্টেন্ট। এখানে বেশ বড় মার্কস থাকে একটা 30-40% মার্কস থাকে মোটিভেশন লেটারে। এরপর হচ্ছে রিসার্চ অ্যান্ড প্রফেশনাল পটেনশিয়াল। আপনার প্রজেক্ট, থিসিস, পাবলিকেশন, ইন্টার্নশিপ, জব এক্সপেরিয়েন্স এগুলোতেও কিছু মার্কিং থাকে। এছাড়াও আপনার ইন্টারন্যাশনাল এক্সপোজার বা সফট স্কিল বা হার্ডওয়্যার স্কিল বা লিডারশিপ কোয়ালিটি, টিম ওয়ার্ক এই সকল ক্ষেত্রেও কিছু মার্কিং থাকে। আর সবশেষে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। আপনার অবশ্যই একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট থাকতে হবে। এটা IELTS কিংবা TOEFL হতে পারে। এরপর আসি একাডেমিক প্রোফাইল নিয়ে। তারা আসলে অ্যা কোন ধরনের প্রোফাইল চুজ করে? সবার আগে তারা দেখে হচ্ছে ভালো সিজিপিএ এবং পার্সেন্টেজ, গুড একাডেমিক স্কোর। আর তারা কোর সাবজেক্টের উপর গুরুত্ব দেয়। অর্থাৎ প্রোগ্রামের সাথে রিলেভেন্ট যেসব সাবজেক্ট গুলা থেকে থাকে, এসব সাবজেক্টে ভালো মার্কস তারা আছে কিনা দেখে। এর পরবর্তী হচ্ছে আপনার স্ট্রং ফাইনাল ইয়ার প্রজেক্ট। অনেকেই হচ্ছে পাবলিকেশনস করতে পারে না বা আ বড় কোনো প্রজেক্ট করতে পারে না বা থিসিস করতে পারে না। তাদের হচ্ছে ফাইনাল ইয়ার যদি প্রজেক্ট থেকে থাকে, তাও সুন্দরভাবে গুছিয়ে মোটিভেশন এ লিখতে পারে। তো এটাও তারা দেখে। এরপর আসে হচ্ছে আপনার কোর্স চয়েস অর্থাৎ কোন স্পেশালাইজেশন আপনি চুজ করছেন। কারণ কনসোর্টিয়াম গুলোতে সাধারণত ২ থেকে ৩ টা ট্র্যাক থাকে। ট্র্যাক 1, ট্র্যাক 2, ট্র্যাক 3 যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি। যেমন কন্ট্রোল সিস্টেমে যিনি আছেন আমাদের গেস্ট আজকে। সো দেখা গেল ট্র্যাক তাদের ২ টো বা ৩ টা ট্র্যাক থাকলো। যেকোনো একটা ট্র্যাক চুজ করতে হবে। সো এটার একটা ক্লিয়ার ভিশন থাকতে হবে। অর্থাৎ আপনার এসওপি তে আপনি ক্লিয়ারলি সব এক্সপ্লেইন করতে হবে যে আপনার 2 ইয়ার্স এর জার্নিটা কেমন হবে, প্ল্যানিংটা কেমন হবে এবং এর পরবর্তীতে আপনি কি করবেন এই ডিগ্রিটা শেষ করে। সো এটা প্রপারলি লিখতে হবে। আর আপনার যদি জিপিএ ভালো না হয়, অনেকে কিন্তু কম জিপিএ নিয়েও ইরাসমাস স্কলারশিপ অর্জন করেছে। তার কারণ হচ্ছে তাদের রিসার্চ এক্সপেরিয়েন্স আছে, প্রজেক্ট আছে, এলওআর আছে, তাদের স্ট্রং মোটিভেশন লেটার আছে। সো এসব কিছু কিন্তু আপনার জিপিএ কে কভার করে। অর্থাৎ শুধুমাত্র জিপিএ যদি কম থাকে তাহলে আপনাকে এসব কিছুতে স্ট্রং হতে হবে। কিভাবে একটা স্ট্রং প্রোফাইল তৈরি করবেন? ১ম এ আছে হচ্ছে আপনার রিসার্চ অ্যান্ড পাবলিকেশন। এই পাবলিকেশন গুলো কনফারেন্স পেপার হতে পারে, জার্নাল হতে পারে, এছাড়া লোকাল বিভিন্ন প্রসিডিং বা সেমিনারও হতে পারে। ইভেন পোস্টার প্রেজেন্টেশন ও হতে পারে। যেখানে আপনি কোন সায়েন্টিফিক থিংকিং বা কোন রিসার্চ ওয়ার্ক আপনি প্রেজেন্ট করেছেন। এরপর আসছে হচ্ছে প্রজেক্ট বা ল্যাব ওয়ার্ক। অবশ্যই ভালো মানের একটা প্রজেক্ট হতে হবে। ডিজাইন প্রজেক্ট, সফটওয়্যার রিলিভেন্ট, প্রোটোটাইপস যা আপনার প্রোগ্রামের সাথে ফিট করে। অর্থাৎ প্রোগ্রামের সাথে যায় এমন প্রজেক্ট গুলো আপনি এসওপি তে উল্লেখ করার চেষ্টা করবেন বা সিভিতে দেওয়ার চেষ্টা করবেন। এরপর আসছে হচ্ছে ইন্টার্নশিপ অথবা জব। দেখা গেল আপনি আ একটা এনভায়রনমেন্টাল প্রজেক্টে বা এনভায়রনমেন্টাল কনসোর্টিয়াম এ এপ্লাই করলেন। এখানে আপনার এনভায়রনমেন্টাল রিলেটেড কাজ বা এনজিও তে কাজ খুবই গুরুত্ব সহকারে দেখা হবে। অর্থাৎ আপনি কি কাজ করেছেন এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে এবং আপনার ইন্টার্নশিপ যখন ছিল তখন কি করেছেন এই কাজগুলো গুরুত্ব সহকারে দেখা হবে। এরপর আছে হচ্ছে আপনার কম্পিটিশন অ্যান্ড এক্টিভিটিস। অনেক সময় দেখা যায় ব্যাচেলর স্টুডেন্টরা বিভিন্ন কম্পিটিশন বা হ্যাকাথন, অলিম্পিয়াড এসবে অংশগ্রহণ করে। তো এসবে আপনার র‍্যাংকিং থেকে থাকলে তা উল্লেখ করবেন। তারপর আপনি কততম হয়েছেন বা কোন প্রাইজ পেয়ে থাকলে তা উল্লেখ করবেন কিংবা কোন অ্যাচিভমেন্ট সার্টিফিকেট এগুলো কিন্তু তারা গুরুত্ব সহকারে দেখে। এরপর আছে হচ্ছে আপনার লিডারশিপ অ্যান্ড কমিউনিটি ওয়ার্ক। অর্থাৎ আপনি আপনার কমিউনিটির জন্য কি কাজ করছেন, ভলান্টিয়ারিং এক্সপেরিয়েন্স, আপনার বিভিন্ন কমিউনিটির সাথে সোশ্যাল ওয়ার্ক এসব কিছু আপনি সার্টিফিকেট হিসেবে দেখাতে পারেন। সো এটা হচ্ছে একটা ওভারঅল প্রোফাইল একটা স্ট্রং ক্যান্ডিডেটের। এরপর আসি কি ডকুমেন্টস, কোন ডকুমেন্টস সাধারণত লাগে। ১ম এ হচ্ছে আপনার একটা সিভি লাগবে। যেটা সাধারণত আমরা ইউরোপাস ফরমেটে এপ্লাই করতে বলি অ্যাপ্লিক্যান্টদেরকে। এরপর আছে হচ্ছে আপনার মোটিভেশন লেটার বা এসওপি বলি আমরা এটাকে। তো একেকটা প্রোগ্রামের জন্য এসওপি একেক রকম হয়ে থাকে। কোন প্রোগ্রামে তারা ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে তাদের একটা ফরমেট থাকে। ফরমেটের মধ্যে আপনাকে প্রপারলি আ ৩০০ ওয়ার্ড, ৪০০ ওয়ার্ড, ৫০০ ওয়ার্ড এত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে কিংবা তারা প্যারাগ্রাফ করে দেয়। প্যারাগ্রাফ ওয়াইজ ওখানে লিখতে হবে বা ক্যারেক্টার অনুযায়ী আপনাকে ওয়ার্ড টাইপ করতে হবে।
এবং কিছু, কিছু প্রোগ্রামে আপনাকে ভিডিও মোটিভেশন আপলোড করতে হতে পারে। এই ভিডিও মোটিভেশনের জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং প্রপারলি প্রিপেয়ার করে ভিডিওটা আপলোড করতে হবে। এরপর আছে হচ্ছে আপনার লেটার অফ রিকমেন্ডেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই রিকমেন্ডেশন লেটারটা আপনার পক্ষে আপনার টিচারের বা সুপারভাইজারের সবথেকে স্ট্রং একটা ডকুমেন্ট। অর্থাৎ আপনি কতটা কনফিডেন্ট, আপনি কতটা স্ট্রং অ্যাপ্লিক্যান্ট এবং আপনার রিসার্চ স্কিল কেমন, আপনার একাডেমিক কোয়ালিটি কেমন, এই সবকিছু উল্লেখ থাকতে হবে। র‍্যান্ডম একটা এলওআর প্রেজেন্ট করলে কিন্তু এই ধরনের স্কলারশিপ পাওয়া যায় না। এজন্য আপনার এলওআর লিখার সময় প্রফেসরের সাথে আপনি অবশ্যই কনট্যাক্ট করবেন এবং আপনার যে সকল স্কিল গুলো দেওয়া প্রয়োজন তা অবশ্যই দিতে বলবেন। এরপর হচ্ছে আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট অ্যান্ড ডিগ্রি সার্টিফিকেট। এখন এই বিষয়ে আমাদের গেস্ট থেকে আমরা জিজ্ঞেস করব যে কোনো লিগ্যালাইজেশন বা কোনো ভেরিফিকেশন এর প্রয়োজন হয়েছিল কিনা? তার এক্সপেরিয়েন্স জানবো পরবর্তীতে। কিন্তু আমি একটু এটা ওভারঅল শেষ করে দিচ্ছি। সাধারণত কোনো, কোনো কান্ট্রিতে লিগ্যালাইজেশন এর প্রয়োজন হয়। হয়তোবা তখন আপনার ডকুমেন্ট লিগ্যালাইজেশন এর প্রয়োজন হতে পারে এম্বাসি থেকে। এরপর আছে হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, এটা IELTS হতে পারে, TOEFL হতে পারে। সাধারণত IELTS আর TOEFL ই প্রেফার করে। এরপর পাসপোর্ট এবং কিছু পোর্টফোলিও দেখে তারা। যেমন ধরেন একজন CSC ব্যাকগ্রাউন্ড এর কোন স্টুডেন্ট এপ্লাই করলো। তো তার যদি GitHub এ রেপো থাকে বা প্রোফাইল থাকে, কোডিং এক্সপেরিয়েন্স থাকে, এসব কিছু তারা ইভালুয়েট করে। কিংবা আপনি নিজের একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন পোর্টফোলিও হিসেবে। তো যা আপনাকে খুব ভালোভাবে প্রেজেন্ট করবে। এছাড়া আপনার LinkedIn প্রোফাইল যা আপনার প্রফেশনাল এক্সপোজার কে আরো হাইলাইট করবে। তো এই ছিল আমার ওভারঅল প্রেজেন্টেশন স্কলারশিপ নিয়ে এবং আমার সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো আমি এখানে উল্লেখ করেছি। আপনারা চাইলে আমার গ্রুপে এড হতে পারেন। আমি হায়ার স্টাডি নিয়ে বেশ কিছু কনটেন্ট তৈরি করছি। এছাড়া আমরা রিসেন্টলি একটা মেন্টরশিপ প্রোগ্রাম তৈরি করেছি বা লঞ্চ করেছি যেখানে স্টুডেন্টদেরকে আমরা গাইড করছি বিভিন্ন স্কলারশিপের জন্য। আমরা যারা বাইরে পড়াশোনা করেছিলাম স্কলারশিপ নিয়ে কিংবা এখন পিএইচডি করছি বা জব করছি। আমাদের প্রোগ্রামটা একটা 1 ইয়ার ব্যাপী একটা প্রোগ্রাম। সেপ্টেম্বর ইনটেককে লক্ষ্য করে। এবং এই প্রোগ্রামে এনরোল করতে চাইলে আপনারা আমাদের কিউআর কোডটি স্ক্যান করে আমাদের ওয়েবসাইটে ডিটেইলস পেতে পারেন। এছাড়া আপনারা চাইলে সিঙ্গেল কনসালটেশন নিতে পারেন। আমি সাধারণত সিঙ্গেল কনসালটেশন দিয়ে থাকি। আপনার প্রোফাইল ইভ্যালুয়েশন করে কোন স্কলারশিপে এপ্লাই করলে ভালো হবে, কোন ইউনিভার্সিটিতে এপ্লাই করলে ভালো হবে। এই সংক্রান্ত ডিটেইলস আপনারা আমার সাথে আলোচনা করতে পারেন। সো এই ডিটেইলসও আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন। সো ধন্যবাদ সবাইকে। তো আমরা এখন চলে যাব আমাদের গেস্টের কাছে। হ্যাঁ, রিফাত। আম আপনার পরিচয়টা একটু দিবেন। জি, আমি আ বাংলাদেশ থেকে আমার গ্র্যাজুয়েশন শেষ করছি 2024 এ। দেন আম আমি এপ্লাই করেছিলাম 2025 এর সেশনের জন্য। 2025 এর যে ইনটেক ছিল সেই ইনটেকের অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল সম্ভবত সেপ্টেম্বর থেকে জানুয়ারি 25 এর জানুয়ারি পর্যন্ত থাকে। তো ওর মধ্যে এপ্লাই করার পরে ৩ টা প্রোগ্রামে এপ্লাই করছিলাম। দেন ২ টা থেকে ফুল স্কলারশিপ ছিল আর একটাতে কনসোর্টিয়াম। তো আমি একটাতে লাস্টে সিলেক্ট আমার নিজের থেকে যেটা পছন্দ মতো অফার ছিল সেটা আমি সিলেক্ট করছিলাম। সো এটা হচ্ছে ডায়নামিক্স অফ রিনিউয়েবল বেসড পাওয়ার সিস্টেম। ড্রিম বলে আমাদের পাওয়ার সিস্টেম বা হচ্ছে রিনিউয়েবল এনার্জি যেই সেক্টর আছে সবাই মোটামুটি পরিচিত। যারা হচ্ছে এরাসমাস নিয়ে মোটামুটি স্কলারশিপের ব্যাপারে ঘাটাঘাটি করে। তো এই তো আমি আমার ফার্স্ট সেমিস্টার এখন। সবার আগে যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে কি আপনার প্রিপারেশনটা কেমন ছিল? মানে যেহেতু আপনি একটা নতুন কান্ট্রিতে আসছেন বা এর আগের বিষয়টা অর্থাৎ আপনি যখন এপ্লাই করছিলেন, আপনার প্রিপারেশনটা কেমন ছিল? কোন সময়টা থেকে আপনি প্রিপারেশন নেওয়া শুরু করেছিলেন? না আমি স্কলারশিপের জন্য এপ্লাই করব বা এরাসমাসের মতো কম্পিটিটিভ প্রোগ্রামে এপ্লাই করব। আমরা জানি যে আপনি দুটো স্কলারশিপ অর্জন করেছিলেন এবছর। তো আপনার এই এক্সপেরিয়েন্সটা যদি একটু বলতেন যে কোনটা বেছে কোন স্কলারশিপটা নিবো? এই ধরনের এক্সপেরিয়েন্স গুলা একটু আমাদের সাথে শেয়ার করতেন। জি, ধন্যবাদ। যে আমার মনে হয় প্রিপারেশন এর সময়টা ছিল হচ্ছে আমার 3rd ইয়ার থেকে আমি বলব। এর আগে মোটামুটি রেগুলার যারা স্টুডেন্ট থাকে সবারই চেষ্টা থাকে যে হাইয়ার স্টাডিজ এ যাবো, বাইরে যাবো। এবং একটা সবার বড় চিন্তা থাকে যে এত টাকা-পয়সা আমি কিভাবে ম্যানেজ করব? সো ওই জায়গা থেকে আমার চিন্তাটা শুরু হইছে যে আ আমার হয়তোবা স্কলারশিপ এর দিকে খেয়াল রাখা উচিত। এর জন্য শুরু করছিলাম। দেন 2nd ইয়ার থেকে একটু ভালো করে পড়াশোনা শুরু। 3rd ইয়ারে এসে চিন্তা করলাম যে না আমি যদি একটা ভালো প্রজেক্ট দাঁড়া করাইতে পারি অথবা আমার থিসিসটা যদি ভালো আ টপিকে হয়, রিলেভেন্ট টপিকে হয় যে জায়গায় আ হয়তোবা যে অফার গুলা বেশি থাকে বা ফান্ডিং গুলা বেশি থাকে। হুম। আ তো ওই হিসাব করে হচ্ছে আমি আসলে আগাই। তো আমার ব্যাচেলর ছিল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং।
দেন মেজরটা ছিল, সিলেক্ট করলাম যে আমার পাওয়ার ভালো লাগতো, পাওয়ার সিস্টেম, রিনিউয়েবল এনার্জি। তো থার্ড ইয়ার থেকে আমি সিলেক্ট করলাম যে আমি পাওয়ার সিস্টেম বা রিনিউয়েবল এনার্জির দিকে আমার থিসিস করব। তো মূলত ওই জায়গা থেকেই শুরু প্রিপারেশন। সেই সাথে থিসিসটা খুব ভালো করে করা, ইন্টার্নশিপটা রিলেভেন্ট কোনো একটা ফিল্ডে বা কোনো একটা ইন্ডাস্ট্রিতে যেয়ে করা, ভালো প্রফেসর সিলেক্ট করা যে এই সেকশনে ভালো জানে, যাতে আমার হুম, থিসিসের কাজটা ভালো হয়। দেন যখন আমার গ্রাজুয়েশন প্রায় শেষের দিকে আমি শুরু করলাম যে ল্যাঙ্গুয়েজ যেই রিকোয়ারমেন্ট আছে, আমরা সবাই জানি আইএলটিএস, টোফেল, সব জেনারেলি আইএলটিএস টাই আমরা বেশি পরিচিত, আইএলটিএস টাই আমরা দেই। এখন পিটিও অনেক জনপ্রিয় হয়েছে, বাট আমার কাছে মনে হয় আইএলটিএস টা সব জায়গায় অ্যাকসেপ্টেবল। সো আইএলটিএস আইএলটিএস প্রিপারেশন আমার ফোর্থ ইয়ারের লাস্ট থেকে শুরু হয়েছিল। তো দেন হচ্ছে গ্রাজুয়েশন করার পর ভাই যেটা এক্সাক্টলি বলল যে কিছু, কিছু কান্ট্রিতে হচ্ছে আমার লিগ্যালাইজেশন ব্যাপার থাকে। তারপরে হচ্ছে আ কিছু ভেরিফিকেশন এর কাজ থাকে, পুলিশ ভেরিফিকেশন, ওইগুলা আমি চালায় যেতে থাকলাম। দেন অ্যাপ্লিকেশন সময় আসলো। আমি আমার অনেকগুলো স্কলারশিপের মধ্যে এটাও ওয়ান অফ দ্যা স্কলারশিপ ছিল। এপ্লাই করলাম অ্যান্ড দেন তো আমার কাছে মনে হয় 3rd ইয়ার থেকে শুরু করা ভালো। যদিও এটা একটু আর্লি, বাট এটা করলে আ স্মুথ হয়। জার্নিটা খুবই স্মুথ হয়। অতটা রাশ হয় না। আ তাহলে প্রিপারেশনটা হচ্ছে গিয়ে আমাদের অবশ্যই 3rd ইয়ার থেকে শুরু করতে হবে। অর্থাৎ ফাইনাল ইয়ার থেকে শুরু করতে হবে। অর্থাৎ যে সকল আম এক্সাম থেকে থাকে, বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম গুলো। অনেক সময় দেখা গেল কি কোনো প্রোগ্রামে কি জিআরই চায়? অনেক সময় দেখা যায় যে স্কলারশিপের সংখ্যা অনেক কম। মাত্র হয়তোবা ১২ জন নিবে বা ১৩ জন নিবে। তখন ৩-৪ জনের প্রোফাইল যদি ম্যাচ হয়ে যায় একসাথে, হুম। তখন হয়তোবা তারা এটা আমলে নিয়ে কিছু একটা করে। বাট ইন জেনারেল তেমন একটা লাগে না। আর এখানে ইন্টারভিউ কি হয়? সবগুলো আ কনসোর্টিয়ামে নাকি হ্যাঁ। হয় না? হ্যাঁ। অনেক এখন এইটা খুবই জনপ্রিয় হয়ে উঠছে। যারা কনসোর্টিয়াম চালায় বা জাজ থাকে। কারণ অনেক ভালো প্রোফাইল আসে। তো কিভাবে হুম, জাজ করবে? আমার যেই প্রোগ্রাম ছিল ২ টাতে ইন্টারভিউ হয়েছিল, একটাতে আ প্রেজেন্টেশন নেওয়া হয়েছিল। সো ১ম এ যে এই ইন্টারভিউ ফেজটা ছিল শুধুমাত্র, বাট প্রেজেন্টেশন ফেজ ছিল না একটা প্রোগ্রামে। হুম, আর বাকি ২ টাতে হচ্ছে ইন্টারভিউ সেশন ছিল। তো ইন দ্যা মিডল অফ দ্যা সিলেকশন প্রসেস এর মধ্যে তারা এটা ইনক্লুড করছে। বিকজ এত ভালো প্রোফাইল ছিল, হুম। কারে রেখে হচ্ছে কাকে দিবে। সো এর জন্য তারা একটা ইন্টারভিউ সেশন ছিল। সো আমার কাছে মনে হয় এটারও একটা প্রিপারেশন নেওয়া আগে থেকেই দরকার। যে আপনি ভালো রেজাল্ট করছেন, বাট আপনার কম্পিটিটিভ এক্সামে যেরকমভাবে আমরা খুব অল্প সময়ের মধ্যে কিছু ট্রিকস আমরা মনে রাখি যে না এইভাবে এই ম্যাথটা এইভাবে সলভ করতে হয়, এই প্রশ্ন এইভাবে হ্যান্ডেল করতে হয়। সো এইটারও হুম। প্রিপারেশন রাখা উচিত। আচ্ছা, আমাদের একটা কোয়েশ্চেন আসছে হচ্ছে, হাউ টু ক্রাফট এসওপি ফর Erasmus Mundus প্রোগ্রাম। উনি মূলত জানতে চেয়েছেন এসওপি মোটিভেশন লেটারটা কিভাবে ক্রাফট করলে ভালো হয়? আচ্ছা, এইটা আমার কাছে ভাইও যেটা প্রেজেন্টেশন এ বলল যে, এটা আসলে প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে। বাট একটা জেনেরিক আইডিয়া হচ্ছে, যদি ধরেন কোন কিছু বলা না থাকে, আ এসওপি টা ১ পেজ লিখতে পারলে সবচেয়ে বেটার আমার কাছে মনে হয়। হুম, কারণ আমাদের ব্যাচেলরে আমরা যেটা মনে করি, আমরা অনেকের অনেক রিসার্চ পেপার আছে। বাট আমাদের রিসার্চ পেপার গুলো হয়তোবা অনেকটা ইফেক্টিভ না। তো হ্যাঁ, হ্যাঁ। এই জায়গায় কিন্তু ইফেক্টিভ অনেক বেটার করে। আমি এই জায়গায় আসার পরে বুঝতে পারছি। একটা ব্যাচেলর স্টুডেন্ট সে রিসার্চ পেপার করতে পারে, এটা তাদের আসলে হ্যাঁ, তারা হ্যাঁ। অতটা বোঝে না যে একটা ব্যাচেলর স্টুডেন্ট কিভাবে হচ্ছে রিসার্চ পেপার করে। এবং হুম, এটা হুম, যদি আপনি করেন, যখন আমরা বলি যে রিসার্চ পেপার করছি, তারা কিন্তু অনেক ভ্যালু করে। হুম, আমাদের রিসার্চ পেপার গুলার মিনিং গুলো অন্য রকমের। তো এসওপি যেটা, এগেইন ব্যাক করি এসওপি তে। এসওপি হইতে পারে যে আপনার ১ম এ কিসের জন্য আপনি এপ্লাই করতে যাচ্ছেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা কি? আপনি হয়তোবা ইন্ট্রোডাকশন এর প্যারাগ্রাফ এরকম লিখতে পারেন। 2nd প্যারাগ্রাফে আপনি লিখতে পারেন যে আসলে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি ছিল এবং এই একাডেমিক ব্যাকগ্রাউন্ড এর সাথে আপনি যে এপ্লাই করতেছেন কোন প্রোগ্রামে, সেটা রিলেভেন্ট কতটুকু? তো 3rd এর মধ্যে হইতে পারে যে আপনি কেন এপ্লাই করতে চাইছেন। যে ধরেন ফর এক্সাম্পল আপনি একটা কম্পিটিশন এ আ ধরেন যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তারা অনেক হুম, সফটওয়্যার কম্পিটিশন এ যায়, প্রোগ্রামিং কম্পিটিশন এ যায়। তো তারা হচ্ছে বলতে পারে যে, না আমি একটা জেনেরিক একটা আইডিয়া দিতেছি। হুম, যে হুম, আমি আমার 2nd রানার আপ হইছি, বাট আমি 1st রানার আপ হইতে পারি। 1st আমি হইতে পারি নাই। আমার এই হুম, জায়গায় হুম, এই প্রবলেমটা ছিল। আমার কাছে মনে হয়েছে এই গ্যাপটা এই প্রোগ্রামের মাধ্যমে ফিল আপ হইতে পারে। তো হুম, হুম, হুম। আমি খুবই এটা ইন্টারেস্টেড খুবই হলাম ভালো দিক। এই প্রোগ্রামে। হ্যাঁ, তারপরে আপনি তারা বলতে দেখতে পারেন যে চায় না। স্টুডেন্ট কতটা হুম। মোটিভেটেড।
যে সে মোটিভেট, তার রাইট। ক্যারিয়ারের ল্যাকিংস গুলা, গ্যাপ গুলা ফিল আপ করার জন্য কিভাবে ফিউচার প্ল্যানিং করছে, অর্থাৎ ফিউচার প্ল্যানিংটা হুম, কতটা ইন্টার রিলিভেন্ট তাদের প্রোগ্রামের সাথে। ইরিলিভেন্ট হুম, কথাবার্তা বললে হবে না। ইরিলিভেন্ট কথাবার্তা বাদ দিতে হবে এসওপি থেকে। যতটা সম্ভব হুম, রিলেভেন্ট কথাবার্তা উল্লেখ করা যায়। প্রোগ্রাম রিলেটেড কথাবার্তা। আর খুব সম্ভবত আ তারা হচ্ছে আ ম্যাথমেটিক্স, কম্পিউটেশন এই ধরনের যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এপ্লাই করে, ম্যাথমেটিক্স, কম্পিউটেশন এই ধরনের কথাবার্তা পছন্দ করে এসওপিতে। হুম, হুম। আপনার পিন পয়েন্ট বলতে হবে যে না আমি আসলে কি আমার কোনটা ল্যাগিং ছিল এই প্রোগ্রামের ধারা আমাকে আমি ওই ল্যাগিংটা কিভাবে ফিল আপ করতে পারি। সো এটা আপনার স্ট্রং একটা মোটিভেশন। তারা আপনি যদি ফর এক্সাম্পল আপনি যদি হচ্ছে বলেন যে আ আমার হচ্ছে এত এক্সপেরিয়েন্স আছে আমি এর জন্য এপ্লাই করতে চাইতেছি। না তারা তো নিবে না। এরকম এক্সপেরিয়েন্স মানুষ অনেকজন আছে যারা এপ্লাই করছে। তো আপনার বলতে হবে যে না এই প্রোগ্রাম থেকে আপনি কিভাবে উপকৃত হবেন এবং সেই প্রোগ্রামও আপনার থেকে উপকৃত হবে। যদি আপনি মোটিভেটেড এনাফ হন আপনি অবশ্যই হুম, ওই রিলেভেন্ট কাজ হয়তোবা আপনার ফিউচারে করবেন। আপনি পিএইচডি করবেন অথবা আপনি কোন একটা জায়গায় ভালো জায়গায় জব করবেন। তো both way তে আপনার তারা বেনিফিশিয়াল। আর লাস্টে যে একটা প্যারা লিখতে পারেন যে হচ্ছে আপনার ফিউচার প্ল্যান কি? আপনার এটা ধরেন আপনি হচ্ছে শেষ করলেন আপনার প্রোগ্রাম। দেন আপনি কোথায় যেতে চান? আপনি ব্যাক করতে পারেন। অনেক সময় বাংলাদেশের বেশিরভাগ সময় ব্যাকই বলে। আবার অনেক সময় বলতে পারেন যে, "না আমি পিএইচডি করতে চাই। আমি পিএইচডি করতে ইচ্ছুক এবং আমি এই প্রোগ্রামের পরে যে কন্টিনিউশন টা থাকতে পারে।" ফর এক্সাম্পল কেউ যদি সিভিল ইঞ্জিনিয়ার থাকে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং সে পড়াশোনা করছে ওই মাস্টার্সটা। বলতে পারে যে, "আমার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর সমস্যা আছে। আমি এটা এই প্রোগ্রামের ধারা হচ্ছে হুম, আমি এই হুম, জিনিসটা আমি ফিল আপ করব। দেন আমি পিএইচডির জন্য যাবো। হায়ার স্টাডিজ এর জন্য যাবো আরো।" অনেকে বলতে পারে যে, "না আমি ইন্ডাস্ট্রিতেই মুভ করতে চাই। আমি চাই যে ইমিডিয়েটলি আমার এই জায়গা থেকে যা শিখছি অ্যাপ্লিকেশন রিলেটেড আমি রিয়াল লাইফ এর প্রবলেম সলভ করতে পারি।" তো এইটাই হুম, হুম, আসলে মূলত মানে একটা ফরমেট ৪ টা প্যারাতে আপনি বলতে পারেন ইন্ট্রোডাকশন, দেন হচ্ছে আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড এর সাথে কিভাবে ম্যাচ করে। থার্ড হচ্ছে আপনার মোবিলিটি অ্যান্ড হচ্ছে আপনার এই প্রোগ্রামের দ্বারা আপনি কি উপকার হইতে পারেন। ফোর্থ আপনি বলতে পারেন যে, "না আমি আপনার এই কন্টিনিউশন টা কি? যে আসলে এই শেষ করার পরে আপনার কন্টিনিউশন টা কি হবে?" তো এটা মোটামুটি একটা পিকচার দাঁড়া করায়। আপনার প্রিভিয়াস এর সাথে আপনার যেই ফিউচারে এইটার সাথে আ এই প্রোগ্রামের সাথে রিলেভেন্ট করতেছেন আপনি। দেন আপনি আবার আপনার ফিউচারকে আবার বলতেছেন যে, "আমি এই প্রোগ্রাম শেষ করার পরে কি করব?" এটা ভালো একটা কম্বিনেশন। আর আরেকটা এসওপি থাকতে পারে যেটা ভাই বলছে অলরেডি যে, কিছু হুম, ফরমেট দেয়া থাকে। যে কিছু কোয়েশ্চেন দেয়া থাকবে যে ধরেন আপনার সম্পর্কে ইন্ট্রোডাকশন বলেন। উইদিন 300 ক্যারাক্টারস অথবা ধরেন 100 ওয়ার্ডস। ওই লিঙ্কটা আপনার লিখতে হবে। ৪ টা ৫ টা কোয়েশ্চেন দেয়া থাকতে পারে। আপনি কেন এপ্লাই করতে চাইতেছেন? আপনার ব্যাচেলরে কি পড়ছেন? দেন হচ্ছে আপনার ফিউচার কি হবে? তো এই রিলেটেড কিছু কোয়েশ্চেন দেয়া থাকতে পারে। আবার ওর আরেকটা ফরমেট আছে। কিছু কোয়েশ্চেন দেয়া থাকে যে আপনার সাবজেক্ট ওরিয়েন্টেড। যে আপনি এই হুম, ব্যাচেলরে আপনি কি এটা পড়ছেন? আপনার যদি পড়ে থাকেন তাহলে আপনার কি মানে টপিক ছিল? ওই টপিক গুলো হুম, ওরা হুম, ম্যাচ করতে চায়। তো বোঝা যায় যে আপনি এই ৩ টা ফরমেট দেখে বোঝা যায় যে আপনাকে যদি হচ্ছে ফ্রিলি লিখতে দেয়, তাহলে আপনার কি লেখা উচিত? ফর এক্সাম্পল হুম, আপনার কি ব্যাচেলরে কি পড়ছেন? সেইটার সাথে আপনার প্রোগ্রাম কিভাবে রিলেভেন্ট? আপনি কেন হুম, মোটিভেশন কোত্থেকে আসছে? হ্যাঁ, আপনি একটা জায়গায় ফেইল করছেন, আপনার কাছে মনে হইছে এটা আপনি উপকার হবেন। তো ঠিক, এই ঠিক। বিষয়গুলো আপনার মেনশন করা দরকার এসওপি তে এবং এসওপি খুব লম্বা হওয়া যাবে না। কারণ আপনি হুম, হুম। ধরেন একটা প্রোগ্রামে ১২ থেকে ২০ জন বা ২৫ জন সর্বোচ্চ নেয়। তো সেই প্রোগ্রামে ধরেন অ্যাপ্লিকেশন পড়ে প্রায় ২,০০০ ২,৫০০ এর মতো। তো হ্যাঁ, এত হ্যাঁ। লং এসওপি পড়ে আসলে তাদের আর ধৈর্য নাই। সবথেকে ইম্পোর্টেন্ট আপনি হচ্ছে হুকটা। একটা এসওপির হুকটা জি। খুবই ইম্পোর্টেন্ট। হুম, কারণ হুক যদি ভালো হুম, না হুম, হয় তাহলে পুরো এসওপিটা পড়ে দেখবে না। হুক ভালো হুম। হলে পুরোটা পড়ে দেখবে। আচ্ছা আমাদের তো একজন অ্যাপ্লিক্যান্ট কোয়েশ্চেন করেছেন ফাইল আপলোড টাইমে অ্যাপোস্টাইল ফাইল আপলোড করা যাবে কিনা? অ্যাপোস্টাইল ফাইলের ব্যাপারে যদি কিছু বলতেন। হুম, হুম, লিগালাইজেশন, অ্যাপোস্টাইল অ্যাপোস্টাইল এই ২ টাই একসাথে বললে ভালো হয়। কারণ লিগালাইজেশন নিয়ে অনেকের কোয়েশ্চেন থাকে। হুম। তো অ্যাপোস্টাইল এর ব্যাপারটা অ্যাপোস্টাইল তো এখন বাংলাদেশ থেকে খুবই সহজে করা যায়। অনলাইনে এপ্লাই করলে হয়ে যায়। দেন আগে যেটা যাওয়া লাগতো ম্যান্ডেটরি এখন যাওয়া লাগে না। তো আপনি অনলাইনে এপ্লাই করতে পারেন। আর লিগ্যালাইজেশন ব্যাপারটা হচ্ছে লিগ্যালাইজেশন স্পেসিফিক কোন কান্ট্রি তে করতে হয়। ফর এক্সাম্পল স্পেনের হুম, হুম, ক্ষেত্রে লিগ্যালাইজেশন লাগে। জার্মানি, ফ্রান্স এগুলোর ক্ষেত্রে লাগে না। এটা হুম, হুম, ইন জেনারিক কথা আরকি। অনেক প্রোগ্রামে বলে দেয় যে রিকোয়ারমেন্ট ই বলে দেয় যে আপনার সিলেকশন হওয়ার পরে লাগবে, সিলেকশন হওয়ার আগে লাগবে। অনেক সময় হুম, এমবাসি রিকোয়ারমেন্ট থাকে। সো ইন জেনারেল আমরা যেটা দেখছি যে স্পেনের ক্ষেত্রে লিগ্যালাইজেশন টা ম্যান্ডেটরি। হ্যাঁ, হ্যাঁ। ইতালির ক্ষেত্রে অনেক সময় লাগে। সো এই বিষয়গুলো আপনার খেয়াল রাখবেন এবং লিগ্যালাইজেশন করার আগে আপনার অবশ্যই অ্যাপোস্টাইল করা উচিত। তো হুম, হুম, অ্যাপোস্টাইল
করার পরে আপনি লিগ্যালাইজেশনে যাবেন। আর অ্যাপ্লিকেশনের সময় যদি আপনি চান আপলোড করতে অ্যাপোস্টাইলের, দ্যাটস বেস্ট। আপনি করতে পারেন, অসুবিধা নেই। হুম, আপনি হুম। আপনার যেটা বেসিক, যদি ওদের কোনো রিকোয়ারমেন্ট না থাকে যে না আপনার অ্যাপোস্টাইলই করতে হবে, দেন আপনি তো অ্যাপোস্টাইলই করবেন। যদি অ্যাপোস্টাইল নাও করা লাগে, আপনি যদি দেয়াটা আ মানে ম্যান্ডেটরি না, বাট আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ওগুলা নিয়ে তারা তেমন একটা সমস্যা করবে না, আর বদারও করে না। ভিসা নিয়ে আমার একটা কোয়েশ্চেন ছিল। আ আপনারা যারা কনসোর্টিয়াম রিলেটেড, সাপোজ ধরেন আপনার ১ম কান্ট্রি চুজ ছিল ফ্রান্স। এরপরে হয়তোবা স্পেন থাকবে। সো এক্ষেত্রে কি আপনি শুধুমাত্র ফ্রান্সের ভিসা নিয়ে এসছেন এমন? নাকি আসার পর স্পেনের ভিসার জন্য এপ্লাই করবেন এরকম আচ্ছা। প্রসিডিউর? এটা একটু শেয়ার হ্যাঁ, করতেন। হ্যাঁ। কারণ তো এটা নিয়ে অনেকের হ্যাঁ, হ্যাঁ, কনফিউশন অফ কোর্স। থাকে যে ভিসা প্রসিডিউরটা কেমন হবে? যেহেতু এক কান্ট্রি টু আরেক কান্ট্রি মুভ করতে হয়। হ্যাঁ, হ্যাঁ, অফ কোর্স। তো ভিসার ব্যাপারটা হচ্ছে আপনি আমার ক্ষেত্রে যেটা হইছে যে আমার ৩ টা কান্ট্রিতে আমার যেতে হবে। ১ম এ ফ্রান্সে, দেন হচ্ছে ইউপিসি বা বার্সেলোনা, স্পেন, দেন 3rd হচ্ছে রোমানিয়া। তো যেটা হইছে যে আপনি বাংলাদেশ থেকে যখন আসবেন, তখন আপনি যেই কান্ট্রি আপনার ফার্স্ট কান্ট্রি, সেই কান্ট্রির ভিসা নিয়ে আসতে হবে। আদার্স যেইগুলো আছে ওগুলা আপনার দরকার নেই দেখার। ফার্স্ট কান্ট্রি কিভাবে ভিসা প্রসেস করতে হয়, অবশ্যই সেটা, ধরেন আমি হুম, হুম। ফ্রান্সে আসছি, আমার জন্য ক্যাম্পাস ফ্রান্স, আমাদের বাংলাদেশে একটা অর্গানাইজেশন আছে। তারা অনেকটা হেল্প করছে আমাদের, হুম, এবং হুম, হুম। করেই থাকে। মানে এটা বরাবরই করে থাকে। এখন আরো হুম, বেশি স্ট্রং হইছে। এবং প্রত্যেকটা এম্বাসি থেকেই যারা এরাসমাস পায় তাদেরকে আলাদাভাবে কনট্যাক্ট করা হয়, আলাদাভাবে ভিসা প্রসেস হুম, এর হুম। জন্য হেল্প করা হয়। তো এটা হচ্ছে মানে মূল কথা হচ্ছে যে আপনার যখন ১ম কনসোর্টিয়াম, যেই কয়টা কনসোর্টিয়াম থাকুক না কেন, আপনার ১ম যে কান্ট্রি সিলেকশন থাকবে সেটার জন্য আপনার ভিসা নিয়ে আসতে হবে। দেন আপনি আসার পরে আপনি যদি হচ্ছে, ধরেন ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে আমার ১-১.৫ বছরের ভিসা আছে, বা ১.৫ বছরের হচ্ছে বা ২ বছরেরই আরপি আছে, রেসিডেন্স পারমিট আছে। আমি চাইলে আমি ভিসা নাও নিয়ে হচ্ছে যেতে পারি। বাট বেটার হচ্ছে যাওয়া। সো আমার 2nd কান্ট্রি যেটা আছে, বা যারই হচ্ছে 2nd কান্ট্রি থাকুক না কেন, আপনি চাইলে ভিসা নিতে পারেন, অথবা হচ্ছে আপনার ওই যেই ফার্স্ট কান্ট্রির আরপি আছে যেটা আসার পরে পাবেন, ওই আরপি দিয়ে আপনি যেতে পারবেন। কোন অসুবিধা নাই। বাট মূলত ফার্স্ট হচ্ছে আপনার ফার্স্ট কান্ট্রির ভিসা নিয়ে আসতে হবে। আপনি এই জায়গায় আসার পরে শেষ করবেন ১ সেমিস্টার। এই ১ সেমিস্টারের মধ্যেই আপনার যদি চান, সেকেন্ড যে মোবিলিটি থাকবে ওই জায়গায় ভিসা এপ্লাই করতে হবে। তখন হচ্ছে ভিসার রুলস গুলো একটু কিন্তু চেঞ্জ হয়ে যায়। ডকুমেন্ট গুলো একটু হুম, চেঞ্জ হুম। হয়। বাংলাদেশ থেকে আসতে গেলে আচ্ছা, আপনার অনেক ডকুমেন্ট গুলা পরিমাণ কি আগে ডকুমেন্টস থেকে লাগে। নিয়ে আসতে হবে কিনা? দেশ থেকে আসার সময় সব হ্যাঁ, ধরনের রিকোয়ার্ড ডকুমেন্ট নিয়ে আসতে হবে না। এটাও একটু যদি বলতেন। বেটার। দেশ থেকে যেগুলা লাগে সেগুলা নিয়ে আসতে পারলে বেটার। আর যদি না আসেন তাহলে আপনার এই জায়গায় সেমিস্টার চলাকালীন এই সময় আপনার এই জিনিসগুলা হুম, হুম। মানে গুছানো লাগবে। সো ইটস টাফ। আপনার হয়ে আরেকজনের করা লাগবে। আপনি যে জিনিসটা বুঝবেন, আপনাকে আবার একটা বুঝাইতে হবে। দেন হচ্ছে আরেকজনের তার কাছ থেকে কালেক্ট করতে হবে। সো আপনি যদি আগেই চান, নিয়ে আসতে পারলে বেটার। আচ্ছা, আমাদের একটা কোয়েশ্চেন আসছে, ফ্যামিলি মেম্বার এলাও কিনা ইরাসমাস কনসোর্টিয়াম এ? আ আ স্পাউস নিয়ে এইটা আসা যায় কিনা? এটা অনেকেরই কোয়েশ্চেন থাকে। এটা যদি একটু এইটা এক্সপেরিয়েন্স আসলে শেয়ার করতেন, যদি কেউ থেকে থাকে স্পাউস নিয়ে হ্যাঁ, এসছে হ্যাঁ। বা কারো সাথে যদি শেয়ার হয়ে থাকে ইনফরমেশন। আ স্পাউস এর ব্যাপারটা যে যদি বলি যে আমি ফ্রান্সেরটা বলতে পারি। ফ্রান্সে হচ্ছে যদি মাস্টার্স এ, আমাদের এটা মাস্টার্স লেভেল, তো মাস্টার্স এ কিন্তু আসলে স্পাউসদের ওইভাবে এলাও করে না। আমাদের যদি স্কলারশিপ থাকে, আমাদের কিছু ডেফিসিট থাকে। চাইলে কেউ এপ্লাই করতে পারে। আমাদের সাথে ২ জন আসছে এরকমের, এপ্লাই করে আসছে, বাট তাদেরকে কিন্তু আলাদাভাবে কোন হেল্প করা হয় নাই স্পাউস এর ব্যাপারে। আমাদের ধরেন যারা স্কলারশিপ পাবে তাদের ভিসার ব্যাপারগুলো অন্যভাবে হ্যান্ডেল করা হয়। আমাদের ইমিডিয়েটলি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, ইমিডিয়েটলি ভিসা ইস্যু করা হয়। বাট স্পাউস এর ক্ষেত্রে কিন্তু এগুলো হয় না। নরমাল যে স্পাউস যেভাবে আসে সেভাবে কিন্তু রুলস গুলো ফলো করতে হয়। তার জন্য আপনার ব্যাংক ব্যালেন্স দেখানো লাগবে। দেন আপনার আস্তে আস্তে আপনাকে ডাকবে। যদি ধরেন কোন ধরনের আ ওয়েটিং পিরিয়ড না থাকে। ফর এক্সাম্পল ফ্রান্সের জন্য আমি যখন আসছি, বা আমরা যখন আসছি তখন প্রায় ৩ মাসের মতো আমার কাছে মনে হয়। ৩ থেকে ৩.৫ মাসের মতো ছিল, ওয়েটিং পিরিয়ড ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে না নেয়া আসাই বেটার। কারণ আপনার প্রত্যেক ৬ মাসে চেঞ্জ করতে হয়। কান্ট্রি চেঞ্জ করতে হয়। তো আপনার ভিসা যতটা ইজি হবে, আ আপনার স্পাউস এর ভিসা কিন্তু ততটা ইজি হবে না। হুম, হুম, হুম। তো এটা একটা বড় বিষয়। পিএইচডি যদি থাকে দেন এটা ভিন্ন বিষয়। বাট মাস্টার্স এর ক্ষেত্রে ফ্রান্স আলাদাভাবে কোন ধরনের হেল্প করে না স্পাউস এর হুম, হুম। ক্ষেত্রে। ইভেন আরেকটা ইফ বিষয় যদিও হচ্ছে কি, আপনি স্কলারশিপ মোবিলিটি হোল্ডার হন। প্রোগ্রাম থাকে। কিছুদিন পর, পর কান্ট্রি চেঞ্জ করতে হয়। আবার এক্সট্রা অ্যামাউন্ট অফ ফান্ড দেখাতে হয় স্পন্সরের জন্য। হুম, এটা হুম। একটা হ্যাসেল। এ কারণে সাধারণত ইরাসমাস প্রোগ্রামে স্পাউস নিয়ে আসে না। প্রোগ্রাম শেষ হওয়ার পর যখন পিএইচডি তে যায়,
তখন আনা যায়। এতে কোনো সমস্যা নাই। এরপর আমরা আরেকটা হুম। কোয়েশ্চেনে চলে যাই। সেটা হচ্ছে উম কিন্তু মোটামুটি উনি প্রশ্ন করেছেন, "Which qualification will make me stronger for this scholarship?" আপনি নিজে কি নিজের কোন কোয়ালিফিকেশনটার কারণে আজকে এই পজিশনে এসেছেন, এটা যদি একটু শেয়ার করতেন। কারণ অনেকেই জানতে চায় স্পেসিফিক কোন কোয়ালিফিকেশন গুলো থাকলে সাধারণত ক্যান্ডিডেট পিক করে। আচ্ছা, আমার স্টোরিটা একটু ভিন্ন। আমার আসলে আ আমি ১ম থেকে একটু পড়াশোনার প্রতি ছিল আমার। হুম, আমি পড়াশোনা মোটামুটি করতাম। তো আমার চিন্তা ছিল যে আমি হচ্ছে বাইরে পড়াশোনার জন্য যাবো। আমি মাস্টার্সটা বাইরে করতে চাই। তো আমি আসলে আমার ফ্যামিলিও অতটা খুবই স্ট্রং না যে আমার হচ্ছে ২০, ২৫, ৩০ লাখ টাকা দিয়ে আমি বাইরে আইসা পড়াশোনা করব। ইটস নট পসিবল। আমার জন্য এটা পসিবল ছিল না। তো হুম। আমি চিন্তা করলাম যে না আমার যেহেতু পড়াশোনার একটু ঝোঁক আছে, আমি পড়াশোনা একটু ভালো করে করি। দেখি কোন জায়গায় স্কলারশিপ পাই কিনা। তো সো আমার এটা ফার্স্ট হচ্ছে ইয়ার কি একাডেমিক এক্সেলেন্স। জি, সিজিপিএ সোজা একাডেমিক কথায় এক্সেলেন্স। তো সিজিপিএ। হ্যাঁ, এরপরে হচ্ছে যেটা আমি দেখলাম 2nd ইয়ার আমি যেটা আগেও শেয়ার করলাম। 2nd ইয়ার থেকে যে আসলে না পড়াশোনার পাশাপাশি আরো কিছু লাগে। তো সেইগুলা কি, যেটা আজকে প্রেজেন্টেশন মোটামুটি সবকিছুই কভার করা হইছে। আমি আবারও একটু শর্টলি বলি। সেটা হচ্ছে আপনার কিছু রিলেভেন্ট ওয়ার্ক থাকতে হবে। ফর এক্সাম্পল আপনার বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের ক্লাব আছে। সেইগুলা ধরেন IEEE ক্লাব থেকে শুরু করে আমি ২ টা অর্গানাইজেশনে ছিলাম। IEEE কম্পিউটার সোসাইটি, IEEE পাওয়ার সোসাইটি। দেন হচ্ছে আপনার কিছু ভলান্টিয়ারি কাজ থাকতে পারে। ভলান্টিয়ারি ধরেন আপনি রেড ক্রস। ফর এক্সাম্পল রেড ক্রসে আপনি হচ্ছে ভলান্টারি হিসেবে থাকতে পারেন। এর হুম, পাশাপাশি আপনার কি থাকতে পারে? আপনার একাডেমিক এক্সেলেন্স টাকে বাড়ানোর জন্য আপনার কিছু রিসার্চ পেপার থাকতে পারে। আপনার কিছু রিলেভেন্ট ইন্টার্নশিপ থাকতে পারে। তো হুম, এইটা হুম, আসলে কোন একটা দিকের বিষয় না যে আপনার শুধুমাত্র একাডেমিক রেজাল্ট ভালো হইলেই আপনার সবকিছু হয়ে গেল। না, এরা আসলে দেখতে চায় আপনি আপনার আপনার মধ্যে কি জিনিসের কম্বিনেশন আছে। এরা শুধুমাত্র আপনার পড়াশোনা দেখে না। পড়াশোনার হুম, পাশাপাশি আরো কিছু থাকে। অনেকে দেখা গেছে সিজিপিএ 3.9 আরেকজন সিজিপিএ 3.7 বাট তার অনেক কিছু আছে সাথে। রিসার্চ পেপার আছে। সে খেলাধুলা করতে পছন্দ করে। সে আ হুম, সে দেখা গেছে যে ভাষা কয়েকটা জানে। থাকতে পারে। সে হচ্ছে কয়েকটা ইন্টার্নশিপ আছে। ২-৩ টা ইন্টার্নশিপ আছে। তাকে কিন্তু বেশি ভ্যালু করবে। হ্যাঁ? তো হুম, এই জিনিসগুলো আপনার আ আ আমার কাছে মনে হয় যে আমার এই স্কলারশিপের পেছনে অনেকটাই অবদান রেখে গেছে। হুম। শুধুমাত্র এই একাডেমিক রেজাল্ট দিয়ে না। পাশাপাশি অন্যান্য এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস এও অনেক অবদান হ্যাঁ, রাখে। আচ্ছা, আমি আর কিছু কোয়েশ্চেনের শর্টলি আনসার দিয়ে দিচ্ছি। যেমন একজন কোয়েশ্চেন করেছেন, "During submitting the docs especially certificate and transcript, can I submit the apostille file rather than the scanned version of both?" আ apostille ফাইল হ্যাঁ, সাবমিট করা যাবে। বাট যেহেতু আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট ডকুমেন্টটা অবশ্যই জমা দিতে হবে। এটা অবশ্যই সাবমিট করতে হবে। পাশাপাশি অ্যাপোস্টাইলটা দিতে পারেন। কারণ তারা ভেরিফিকেশনটা দেখতে চায়। কোন কনসোর্টিয়াম লিখে দেয় যে ভেরিফিকেশন ডিগ্রির ভেরিফিকেশনটা আপনার দেশের যে হায়ার এডুকেশন মিনিস্ট্রি তা থেকে ভেরিফাই করা হয়েছে কিনা তা দেখতে চায়। তারপর হচ্ছে আম ইস ন্যাশনালিটি সার্টিফিকেট এনাফ ফর প্রুফ অফ রেসিডেন্স? হ্যাঁ, প্রুফ অফ রেসিডেন্স হিসেবে আমরা জাতীয়তা সনদপত্র দিয়ে থাকি সাধারণত। তবে এটা অবশ্যই ইংলিশে হতে হবে। আমাদের সিটি কর্পোরেশন থেকে যা প্রোভাইড করা এটা বাংলায় থাকে। তাদেরকে বলে স্পেশালি ইংলিশে করে নিতে হবে। এরপর হচ্ছে IELTS এ ব্যান্ড স্কোর ৭ বা তার চেয়ে বেশি পাওয়ার সাথে কি স্কলারশিপ পাওয়ার কোন সম্পর্ক আছে? এটা নিয়ে যদি বলতেন। IELTS এর স্কোর কি ভ্যারি করে? এইটা এটার উপর ডিপেন্ড করে এটা স্কলারশিপ? এটা আসলে হ্যাঁ, অনেক সময় দেখেন আমাদের এই জায়গায় প্রোগ্রামে কোনো রিকোয়ারমেন্ট ছিল না IELTS এর। তো একজন IELTS না দিয়েই আসছে। বাট তার মানে তার যেই কি বলে বলা বলেন বা হচ্ছে তারা যেটা চায় IELTS এর মাধ্যমে কি প্রমাণ করে যে আপনার আপনি ফ্লুয়েন্ট, আপনি বুঝেন। তো এই জিনিসটা তার ছিল। তো তার লাগে নাই। সে এটা ছাড়াই আসছে। এটার মানে এই না যে আপনি IELTS ছাড়া আমরা আসতে পারবেন। মানে IELTS ছাড়াই আপনি এপ্লাই করেন। এটার মানে এইটা না। আপনার রাখা ভালো। তবে হুম, কিছু প্রোগ্রামে স্পেসিফিক বলা থাকে যে আপনার ধরেন 6.5, 7 অনেক সময় বলা থাকে। একটা প্রোগ্রাম আছে ন্যানো সম্ভবত ন্যানো ইলেকট্রনিক্স না কি জানি। ড্রেসডেন একটা মোবিলিটি আছে। ওদের ওই প্রোগ্রামের একটা সেমিস্টারের মধ্যে লেখা আছে যে IELTS এর রিকোয়ারমেন্ট 7। সো এটা আপনি একটু দেখে নিয়ে আসতে হবে। হ্যাঁ। আর অনেক সময় মার্কগুলা বন্টন করা থাকে যে আপনি কোন সেকশনে কত মার্ক আছে। হুম, অনেক, হুম, অনেক হুম, জায়গায় লেখা থাকে যে আপনার ল্যাঙ্গুয়েজ যেই সেকশন আছে ওই সেকশনে হয়তোবা 10 মার্কস থাকে আউট অফ 100 তো ওই জায়গায় যদি রিকোয়ারমেন্ট থাকে 6.5 সো আপনার 6.5 মিট আপ করছেন আপনার ওকে, আপনার দরকার নাই।
আপনি যদি ধরেন 9 পেয়ে গেছেন IELTS এ, বাট আপনার যেই আরেকটা রিকোয়ারমেন্ট আছে, ধরেন CGPA 3, আপনার 3 নিচে CGPA আছে, আপনার তো ওইটা আপনাকে ইভ্যালুয়েশন এ যাবে না। সো এটার মানে হচ্ছে আপনার যদি যদি সবচেয়ে বেশি থাকে আপনার বেটার। বাট মিনিমাম বাট স্কোরের জন্য মিনিমাম যে ক্রাইটেরিয়া ফিল আপ থাকে, করতে পারলেই হচ্ছে। তাদের যে রাইট, মিনিমাম ওটা ফিল আপ করতে পারলেই হচ্ছে। আচ্ছা, একজন রাইট। কোয়েশ্চেন করেছেন যে লিগালাইজেশন নিয়ে। লিগালাইজেশনটা কি ডকুমেন্ট আপলোড করার পর করতে হবে? প্রসেসটা এক্সপ্লেইন করতে বলেছেন। আসলে এটা ডিপেন্ড করছে আপনার কনসোর্টিয়ামের উপর। আপনার কনসোর্টিয়ামের ফার্স্ট কান্ট্রি যদি স্পেন হয়ে থাকে ফর এক্সাম্পল, তাহলে আপনাকে দেশ থেকেই সব প্রসেস করে নিয়ে আসতে হবে। আর যদি সেকেন্ড, অবশ্য পরের কান্ট্রি মানে এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে কনসোর্টিয়ামের যিনি প্রধান কোঅর্ডিনেটর, তাকে জিজ্ঞেস করতে হবে যে কোন কান্ট্রিতে আমার লিগালাইজেশনের প্রয়োজন হতে পারে। সো এটা তারা বলে দিবে। ওই অনুযায়ী আপনার ২ টো বা ৩ টে কান্ট্রি থাকলে ওই ৩ টে কান্ট্রির এম্বাসি থেকে আপনার ডকুমেন্ট লিগালাইজ করে নিয়ে আসবেন আসার আগেই। এরপর আরেকটা কোয়েশ্চেন এসছে। আম এই কোয়েশ্চেনটা আমরা পেয়েছি IELTS এর বয়সজনিত। এটা অলরেডি আনসার দেওয়া হয়েছে। ডিটেইলস আনসার অ্যাবাউট ইরাসমাসের সিজিপিএ কেমন লাগে? সিজিপিএ অবশ্যই 3.5 প্লাস হতে হবে। এটা তাদের কমন রিকোয়ারমেন্ট। তারা অবশ্যভাবে সিজিপিএ নিয়ে বলে না, বাট 3.5 প্লাস হলে ভালো হয়। স্ট্রং রিকোয়ারমেন্ট নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। হাউ ক্যান আই প্রসেস অলরেডি স্কলারশিপ? তারপর হচ্ছে I am eager to know about MSc program in civil engineering. Please provide valuable information. আমরা একটা লিংক দিয়েছি যেটা হচ্ছে ইরাসমাস ক্যাটালগ। এখানে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ দিলে আপনার রিলেভেন্ট যত প্রোগ্রাম আছে সব পেয়ে যাবেন। অর্থাৎ ক্যাটালগ থেকেই মূলত আমরা এই প্রোগ্রামগুলো সার্চ করে বের করি। এটা এমন না যে গুগল করতে হয়। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সব কনসোর্টিয়াম কিন্তু প্রতি বছর ওপেন থাকে না। কিছু কনসোর্টিয়াম বন্ধ হয়ে যায় তাদের ফান্ডিং এর উপর ডিপেন্ড করে। সাপোজ দেখা গেল তারা একটা কনসোর্টিয়াম রান করলো ৩ বছর ধরে। সো এই বছর থেকে তারা বন্ধ করে দিল। পরবর্তী বছর আবার নতুন নামে আরেকটা কনসোর্টিয়াম রান হতে পারে। সো এজন্য ক্যাটালগটা দেখলে সবথেকে বেশি ভালো হয়। ইভেন এমনও হয়েছে আমি একজন স্টুডেন্টের দেখেছি সেপ্টেম্বরের ক্যাটালগে ওই প্রোগ্রামটা ছিল না। অক্টোবরে এসে ওই প্রোগ্রামটা এড করেছে। তো এজন্য ক্যাটালগটা রেগুলার সার্চ করা উচিত আপনাদের, যারা এই Erasmus Mundus টার্গেট করছেন। তারপর হচ্ছে একজন কোয়েশ্চেন করেছেন, I am a textile engineering background. I have several publications in Q1 journal related to environment. Also, I worked as a data enumerator for European Union funded project related to circular economy, which fall under SDG goal. Additionally, I have a CGPA of 3.43. With this profile, is it possible to get Green Nano or any other sustainable and environmental subject under Erasmus Mundus program? হ্যাঁ, এই কোয়েশ্চেনের আনসারটা যদি দিতেন। উনার প্রোফাইল সম্পর্কে উনি এটা বলেছেন 3.43 পাশাপাশি হ্যাঁ, কিছু এসডিজি গোল উনি ফুলফিল করেছেন। উনার পসিবিলিটিটা একটু হ্যাঁ, কেমন Q1 জার্নালে পাবলিশ আপনি করেছেন। জি, জি, আপনার প্রোফাইল খুবই ভালো। বাট আসলে কোন ডেফিনিট ভাবে বলা যায় না যে এই প্রোফাইল দিয়েই হবে। বাট হ্যাঁ, আপনার প্রোফাইল খুবই ভালো। আপনি এপ্লাই করেন। আপনার প্রোগ্রাম যেভাবে আজকে প্রেজেন্টেশনটা বলা হয়েছে, আপনি কিভাবে প্রোফাইল বিল্ড আপ করবেন। আপনার প্রোফাইলের বিল্ড আপ এর যেই কম্পোনেন্ট গুলো আছে আমি মনে করি অলরেডি আছে। আপনার সিজিপিএ ভালো, আপনার হচ্ছে প্রজেক্ট ভালো এবং সেটা ইউরোপিয়ান আ প্রজেক্টের সাথে যায় এবং আপনি করছেন ইউরোপিয়ান প্রজেক্টের আন্ডারেই করছেন। এসডিজি হুম, আছে। হুম। সো গ্রিন এনও একটা ভালো প্রজেক্ট আপনার বা প্রোগ্রাম আপনার এই প্রোফাইলের জন্য। আপনি এপ্লাই করতে পারেন এবং সেইটা সর্বোচ্চভাবে চেষ্টা করবেন এবং প্রোফাইলটা খুবই যাতে প্রেজেন্টেশন খুবই সুন্দর হয়। এসওপি থেকে ধরে এলওআর আ তো সিভি এই জিনিসগুলো যাতে খুবই সুন্দরভাবে আপনি প্রেজেন্ট করতে পারেন। এবং হুম। যদি ধরেন ওই প্রোগ্রামে কোন ধরনের ইন্টারভিউ থেকে থাকে, সো ইন্টারভিউর জন্য আগে থেকে প্রিপারেশন শুরু করেন। আপনি ধরে নিবেন যে হ্যাঁ, আমি সিলেক্ট হচ্ছি। এটা ধরে আগান। আ আমার কাছে মনে হয় আপনার ভালো চান্স আছে। কনফিডেন্স রাখতে হবে। পাশাপাশি আরেকটা বিষয় উল্লেখ করা উচিত। যেমন এখানে উনার সিজিপিএ উনি 3.43, কিন্তু উনার Q1 জার্নালে পাবলিকেশনস আছে। হুম, পাশাপাশি এসডিজি গোল নিয়ে কাজ করেছেন। সো উনার প্রোফাইলটা মোটামুটি ব্যালেন্স। এই ধরনের হুম। ক্যান্ডিডেট সাধারণত আদার্স ক্যান্ডিডেট থেকে একটু এগিয়ে যায়। এরপর আরেকজন কোয়েশ্চেন করেছেন আমাদের চ্যাট বক্সে, "হোয়াট ইস ইয়ার অফ প্রজেক্ট সিলেকশন অ্যান্ড হোয়াট ইস 1 to 2 একাডেমিক ইয়ার 60, 90 or 120 ECTS ক্রেডিটস?" কোয়েশ্চেনটা আমি ঠিক বুঝতে পারিনি। উনি সম্ভবত কনসোর্টিয়ামের ইসিটিএস নিয়ে কোয়েশ্চেন করেছেন। সাধারণত আচ্ছা। 60 ইসিটিএস হয়ে থাকে পার ইয়ার খুব সম্ভবত। হুম, হুম, হুম। ফার্স্ট সেমিস্টার 30 ইসিটিএস, অ্যা ১ম ৩ সেমিস্টার যেটা থিওরি বেসড হয়ে থাকে ২ হুম, ইয়ারের প্রোগ্রামের জন্য সেটা ১ম ইয়ারে ৬০ ইসিটিএস, দ্যাট মিনস 2 সেমিস্টারসে ৬০ ইসিটিএস। আর লাস্টের যেই ইয়ারটা থাকে ওইটার মধ্যে একটা থিওরি থাকে, দ্যাট মিনস 3rd সেমিস্টারটা আপনার 30 ইসিটিএস। এই হচ্ছে ৩ সেমিস্টারে আ টোটাল হচ্ছে 90 ইসিটিএস। আর লাস্টে হুম, যেটা হুম, থাকে সেটা ইন্টার্নশিপ অথবা ওরা প্রজেক্ট বলে।
প্রজেক্ট, এটা ল্যাবেও হইতে পারে, এটা ইন্ডাস্ট্রিতে হইতে পারে। সো এটা 30 থাকে। সো এই টোটালটা হচ্ছে আপনার 120 ECTS। 30 ডিভাইড করা থাকে পার সেমিস্টার। আচ্ছা, এরপরে একটা কোয়েশ্চেন এসছে, ইফ Erasmus provides me a CV template, can I make any change on that template? Like, can I rearrange the most important part or can I add some section? আপনি এড টেমপ্লেট কি করতে চেঞ্জ পারেন, বাট করা? হ্যাঁ, এড করতে পারেন। আপনি রিঅ্যারেঞ্জও করতে পারেন। বাট অনেক সময় হয় কি, যেটা সবচেয়ে বড় প্রবলেম, আমিও ফেস করছি এটা, যে অনেক সময় গ্যাপ থেকে যায়। ধরেন একটা পেজ থেকে আরেকটা পেজে গেলেন, আপনি যেভাবে সাজাচ্ছেন ওই সাজানোর পরিপ্রেক্ষিতে আপনার একটা নিচে গ্যাপ থেকে যায়। সো এটা আপনি কিভাবে দূর করবেন? এটা হচ্ছে আপনি ১ম এ পিডিএফটা যদি ডাউনলোড করে নেন, দেন এটাকে আপনি ওয়ার্ডে কনভার্ট করে আপনি আপনার নিজের মতো করে হচ্ছে সাজান। তো এটা খুবই ইজি, আপনি ট্রাই করে দেখতে পারেন। এরপর আরেকটা কোয়েশ্চেন এসছে, স্কোরিং অফ ইরাসমাস। ইরাসমাস মুন্ডাস প্রোগ্রামে সাধারণত স্কোরিংটা কোন ক্রাইটেরিয়াতে হয়ে থাকে? এটা আমরা অলরেডি ডিসকাস করেছি। তারপরে যদি আবার একটু হাইলাইট করতেন হ্যাঁ। সংক্ষেপে। এটা এটা হচ্ছে যেটা ভাই আগেও ডিসকাস করছে। সেটা হচ্ছে ১ম এ আপনার যে ব্যাচেলরের যে সিজিপিএ বা গ্রেড থাকে, ওই গ্রেডের উপরে থাকে আপনার প্রোফাইলটা আসলে ওই প্রোগ্রামের সাথে কতটা রিলেভেন্ট, আপনার ব্যাচেলরটা কত রিলেভেন্ট। আপনার ধরেন কোন ইন্টার্নশিপ থেকে থাকলে, সেই রিসার্চ পেপার থেকে থাকলে সেটা হচ্ছে আপনার কতটা রিলেভেন্ট। কিছু বেসিক ক্রাইটেরিয়া আছে। আপনার ব্যাচেলর, দেন হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, তারপরে হচ্ছে আ ধরেন আপনার ইন্টার্নশিপ, এই বিষয়গুলো এলওআর, আপনার এলওআরটা ভালো হইতে হবে, আপনার এসওপিটা ভালো হইতে হবে। হ্যাঁ? তো এই ৪-৫ টা জিনিস, এবং আপনার সিভি, সিভি ইস ভেরি ইম্পোর্টেন্ট। সিভি এবং মোটিভেশন হুম, লেটার, এবং একটা আরেকটার মানে রিপিটেড হওয়া যাবে না। যে আপনি যে জিনিস হুম, হচ্ছে সিভিতে বলছেন সেটাই আবার মোটিভেশন লেটারে বলে দিলেন, বা ভাইস ভার্সা। তো এটা খুবই সুন্দর করে সাজানো। আপনার অনেক হুম, কিছুই আছে, আপনি কোনটা সবকিছু তো দিতে পারবেন না। সবকিছু দিলে আপনার প্রোফাইল একটা প্রোগ্রামের সাথে যাবেও না। সো যেই প্রোগ্রামের সাথে আপনার যতটুকু প্রোফাইল যতটুকু যায়, অতটুকু জিনিসপত্র আপনি আপনার সিজিপিএ বা হচ্ছে সিজিপিএ ধরে হচ্ছে আপনার প্রজেক্ট, আপনার ইন্টার্নশিপ, থিসিস, ভলান্টিয়ারি ওয়ার্ক, আপনার মোটিভেশন, এই একটা মিক্সড আপ করে আপনি সাজাবেন। তো এভাবে বিল্ড আপ করলে আমার কাছে মনে হয় খুবই স্ট্রং প্রোফাইল আপনার দাঁড়াবে। আচ্ছা, এরপর আরো কিছু কোয়েশ্চেন এসছে। ডিজিটাল সিগনেচার নিয়ে কোয়েশ্চেন করেছেন। ইস ডিজিটাল সিগনেচার ইজ এ প্রবলেম? এ নাম্বার অফ মাই রিকমেন্ডার্স পুট দেয়ার গ্রাফিক সিগনেচার ইনস্টিড অফ বাই হ্যান্ড রাইটিং। রেকমেন্ডেশন লেটারে যদি ডিজিটাল সিগনেচার ইউজ করে, এটা কি কোনো প্রবলেম হবে কিনা? এটা নিয়ে আ আমি আমার মতে প্রবলেম হওয়ার কথা না, বাট আমি কোন সময় ডিজিটাল সাইন এ, বিকজ হুম, হুম, এইটা হুম। আসলে একটা, দেখেন কোন কিছু না লিখা থাকলেও কোন আ কোন গেস্টারে কিন্তু বোঝা যায় যে আসলে আপনার হচ্ছে আপনার সাথে আপনার প্রফেসরের কিভাবে হচ্ছে রিলেশন। তো হ্যাঁ, আমার হ্যাঁ, কাছে হ্যাঁ। মনে হয় আপনি যদি একটু কাইন্ডলি গিয়ে যেয়ে নিয়ে আসতে পারেন, এটা হ্যাঁ, বেটার হ্যাঁ। হয়। সবচেয়ে ভালো হয়। এরপর আরো কিছু কোয়েশ্চেন এসছে। IELTS ইস নেসেসারি ফর স্কলারশিপ। এটা আসলে আমি বলব কনসোর্টিয়ামে লিখা থাকে। কিছু কিছু বলেই দেয় যে IELTS এর স্কোর এত লাগবে। আবার কিছু প্রোগ্রামে স্পেসিফিক লিখা থাকে না? ওখানে আপনি MOI দিয়ে এপ্লাই করতে পারেন। হোয়াট ইস দ্য কি ফ্যাক্টর টু গেট a স্কলারশিপ? এটা নিয়ে অলরেডি আনসার দিয়েছি আমরা। হাউ টু মেক এ স্ট্রং পোর্টফোলিও অ্যান্ড SOP, এটা নিয়েও আনসার দিয়েছেন। SOP নিয়ে পোর্টফোলিও সম্পর্কে আমি বলতে চাই, আপনি চাইলে একটি ওয়েবসাইট ডিজাইন করতে পারেন। GitHub এ ওয়েবসাইট ডিজাইন করা যায়। এছাড়াও আপনি Google সাইটস নামের ওয়েবসাইট আছে যেটা ফ্রিতেই করা যায়। আপনি জাস্ট আপনার কাজগুলো যা প্রজেক্ট করেছেন সবগুলো আপলোড করে রাখলেন খুব সুন্দরভাবে, যাতে তাদের কাছে মোটামুটি একটা ভালো ক্যান্ডিডেট মনে হয়। এরপর হচ্ছে হোয়াট শুড আই ডু গেট Erasmus? আমরা যা বলেছি এতক্ষণ ইনস্ট্রাকশন গুলো ফলো করলেই ঠিকঠাক মতো আপনি Erasmus পেতে পারবেন। আশা করা যায়, যেহেতু একটা কম্পিটিটিভ স্কলারশিপ। হাউ ক্যান আই প্রিপেয়ার মাইসেলফ ফর Erasmus Mundus? এটা আমরা অলরেডি আলোচনা করেছি। অল প্রোগ্রাম অফার রেগুলারলি? না, সব প্রোগ্রাম রেগুলারলি অফার করে না। এটা ডিপেন্ড করে তাদের ফান্ডিং এর উপর। ফান্ডিং শেষ হয়ে গেলে সাধারণত প্রোগ্রামটা ক্লোজ হয়ে যায়। সো হুম। ইস দেয়ার এনি অ্যাডভান্টেজ টু অ্যাপ্লাইং আর্লি? এটা নিয়ে যদি আনসার করতেন। আর্লি অ্যাপ্লিকেশনে কি কোনো না। সুবিধা পাওয়া যেত? না, 0, 0। আপনি যদি হচ্ছে ঠিক সময় মতো এপ্লাই করেন। ফর এক্সাম্পল আমি একটু এক্সট্রিম কেস বলি। ধরেন আপনার আজকে ডেট শেষ। আপনার যে ধরেন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড টাইমে আজকে ১২ টার আগে টাইম শেষ হবে অ্যাপ্লিকেশনের। আপনি ঠিক ১১টা বা ১১টা ৫৯ মিনিটে আপনি এপ্লাই করছেন। দ্যাট মিনস আপনি অ্যাপ্লিকেশনটা আপনার টাইম লিমিটের মধ্যে করছেন। আর যে হচ্ছে ১ম আওয়ারে করছে, ধরেন সেপ্টেম্বরে শুরু হইছে। এটার মধ্যে কোন ডিফারেন্স নেই। আমি আমার অ্যাপ্লিকেশন গুলা খুবই লাস্টে করছি। তো হুম, হুম। এটা আমি নিজের এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি। সো আপনার যদি প্রোফাইল কম্পিটিটিভ হয়, আপনার প্রোফাইল যদি হচ্ছে অন্য ১০ জনের থেকে বা ১০০০ জনের থেকে বেটার হয়, অবশ্যই আপনি পাবেন। এটা আগে পরের কোন বিষয় নাই এই জায়গায়।
এটাতে একটা বিষয় আমি বলতে পারি। সাধারণত ইউনিভার্সিটি গুলাতে রোলিং বেসড অ্যাডমিশন হয়। কিন্তু কম্পিটিটিভ প্রোগ্রাম গুলাতে এভাবে রোলিং বেসড অ্যাডমিশন হয় না। কম্পিটিটিভ প্রোগ্রাম গুলাতে তারা ডেডলাইন পর্যন্ত ওয়েট করে। ডেডলাইন এর আগে একটা ফাইলও তারা খুলে দেখে না। যখন ডেডলাইন ক্লোজ হয় তারপর তারা ফাইলগুলো ডিস্ট্রিবিউট করে প্রফেসরদের মধ্যে। তো এটাই হুম, স্বাভাবিক। সো একেবারে ডেডলাইন পর্যন্ত অপেক্ষা করাই ভালো। তবে ডেডলাইনের ১ সপ্তাহ আগে সব কমপ্লিট করে ফেললে ভালো। অফকোর্স। কারণ অনেক সময় অনেক কিছু ভুল হয়ে যেতে পারে। হুম, হুম। এজন্য একটু ১ সপ্তাহ আগে থেকে কমপ্লিট করে নিলে ভালো হয়। এরপর কোয়েশ্চেন এসছে আম হোয়াট রিকোয়ারমেন্ট নিডেড টু পারসু এ মাস্টার্স ডিগ্রি স্টুডেন্ট অফ ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টরা কি এপ্লাই করতে পারে কিনা? এখানে আসলে ইউনিভার্সিটির তেমন কোনো ওরকম ক্রাইটেরিয়া দেওয়া নেই। আপনার জাস্ট সিজিপিএ ক্রাইটেরিয়া ফুলফিল করলেই চলছে। হাউ টু এপ্লাই ফর রেসকো প্রোগ্রাম। রেসকো প্রোগ্রাম সম্পর্কে কি জানা আছে? না, রেসকো এটা নিয়েও আমার এক্সাক্টলি আমার জানা নেই। আমরা সাজেস্ট করব হচ্ছে আপনি কনসোর্টিয়ামের ওয়েবসাইটটা ভালোমতো পড়ুন। তাদের কোর্স, কারিকুলাম, সিলেবাস সবকিছু নিয়ে একটু এনালাইসিস করুন। ভালোমতো স্টাডি করলে আপনি বুঝে যাবেন যে কিভাবে এসওপি রেডি করতে হবে। মেইন হচ্ছে আপনার এসওপিটা, সিভিটা, রেকমেন্ডেশন লেটার অর্থাৎ ডকুমেন্টগুলো, আপনার ডকুমেন্টগুলো কতটা স্ট্রং। তারপর হচ্ছে 60% মার্কস ইস এনাফ ফর দিস স্কলারশিপ। 60% ইস ইকুইভ্যালেন্ট টু 3.5 or 3.3 or something like that. মেবি তারা পার্সেন্টেজ বলে না। তারা আসলে এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির মার্কিং র‍্যাংকিং ক্রাইটেরিয়ার উপরে। কিভাবে? না, মার্কিং না, রাইটার। ইউনিভার্সিটির মার্কিং ক্রাইটেরিয়া। অনেক জায়গায় আচ্ছা। 80 হচ্ছে A+ দেয়। অনেক জায়গায় যেমন NSU, ইস্ট ওয়েস্ট এ হয়ে থাকলে পরে তাদের 60% মার্ক অনেক। মানে তাদের সেই 60% মার্কই অনেক। আম আ মানে আমি বলতে চাচ্ছি যে ধরেন সিজিপিএ টা ডিপেন্ড করে হচ্ছে আপনার কোন ক্রাইটেরিয়ার উপরে সিজিপিএ দিচ্ছে ওই হুম, ইউনিভার্সিটি। হুম, তো হুম, 60% মার্ক আসলে বলা যায় না খুব এনাফ। আমি যেটা বললাম আপনার প্রোফাইল যদি অন্য দিক থেকে বেটার থাকে, তা আপনি হুম, কিভাবে হুম, বলবেন যে হচ্ছে 60% মার্ক এনাফ না। বাট হ্যাঁ, যদি আপনার অলরেডি আপনার রেজাল্ট হয়ে গেছে। সো এটা হুম, নিয়ে তো আর যেটা চেঞ্জ টেনশন করার করার কিছু দরকার নেই। নাই। আপনি আপনি এপ্লাই করতে চাচ্ছেন, আপনি এপ্লাই করেন এবং আপনার যা কিছু আছে সেগুলো সুন্দরভাবে সাজিয়ে এপ্লাই করেন। কে এপ্লাই করলো, হুম, কত ভালো এপ্লাই করলো, কার কত প্রোফাইল আছে এটা দেখার তো আপনার এখনো মানে আপনার কাছে মনে হয় না খুব একটা মানে ভালো হুম, অপশন হুম, ওইগুলা চিন্তা করা। আমি বলব আপনি জানার উদ্দেশ্যে জিজ্ঞেস করছেন আমি বুঝতে পারছি। আপনি আমার কথা থাকবে আপনি এপ্লাই করে দেন। যাই আছে। এবং সেটা খুব হুম। সুন্দরভাবে প্রোফাইলটা সাজিয়ে এপ্লাই করেন। এবং এরপর এটা আরেকজন কিন্তু কোয়েশ্চেন করে অনেকভাবে পসিবল যে আপনি অনেকে পেয়ে যায় কিন্তু স্কলারশিপ। হ্যাঁ, হ্যাঁ, পেয়ে যায় অনেকে। ইভেন অনেকে 2.8 2.9 নিয়েও স্কলারশিপ পেয়েছে। হুম, কিন্তু অনেক অ্যা পত্রিকায় দেখি কিংবা Facebook পোস্টে দেখি যে 2.8 নিয়ে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ। কিন্তু 2.8 এর পর তিনি আরেকটা মাস্টার্স করেছেন। ওই মাস্টার্সে 3.8 হুম, হুম। এবং তার Q1 জার্নালে ৩-৪ টা পাবলিশ হইছে। এগুলা তারা বলে না। সেটা সো বলে না। তখন হ্যাঁ। এগুলো বলে না। জাস্ট ব্যাচেলরের সিজিপিএটা শেয়ার করে। ব্যাচেলরে কম থাকার পরও যে তিনি আরেকটা মাস্টার্স করেছেন, এরপর পাবলিকেশনস করেছেন, এই জিনিসগুলো তার ওই সিজিপিএ ঘাটতিটাকে পূরণ করেছে। তো এটা তো হুম, আসলে হুম। সবাই শেয়ার করে না। এরপর আমরা আরেকটা কোয়েশ্চেন এ চলে যাব। If I receive the Erasmus Mundus scholarship, will it reduce the amount of money I need to show in my bank account during the visa process? Does the scholarship lower the financial proof requirement? অর্থাৎ স্কলারশিপে পাওয়ার পর কি কোন ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট সাবমিট করতে হবে কিনা ভিসার জন্য? 0, 0, 0 আমি বলতে পারি এটা আসলে ডিপেন্ড করে অনেক কান্ট্রির ক্ষেত্রে। তবে আমি মোটামুটি সিউর আপনি যদি স্কলারশিপ পেয়ে থাকেন, আপনার কোনো ব্যাংক ব্যালেন্স দেখানো লাগবে না। বাট অনেক হুম, সময় অনেকে সেফ থাকার জন্য দেখায়। আমার ক্ষেত্রে আমি খুবই কনফিউশন এ ছিলাম। স্কলারশিপ পাওয়ার পরেও যে আমার কিছু টাকা দেখানো লাগবে কিনা, আমার টিকেটের টাকা আছে, হুম, হুম, আমার হচ্ছে কিছু জায়গায় হচ্ছে খরচ করব। সো এইগুলা আমার কাছে কিছুই চায় নাই। টু বি ভেরি হুম, অনেস্ট হুম, আপনার যে স্কলারশিপ লেটার থাকবে ওই লেটারটার মধ্যে লিখা আছে আপনার আপনার হচ্ছে ট্রাভেল ইন্সুরেন্স থেকে ধরে সেই হেলথ ইন্সুরেন্স, আপনার প্রত্যেক মাসের যেই টাকাটা আপনি পাবেন, স্কলারশিপ অ্যামাউন্ট, লিভিং এক্সপেন্সেস এর জন্য। সেই সাথে আপনার মোবিলিটির যে খরচ আছে, আপনার ইউনিভার্সিটির যে খরচ আছে প্রত্যেক ইউনিভার্সিটিতে। মানে টোটাল 2 ইয়ার্স এর জন্য আপনার যেই টাকাগুলা লাগবে, যা লাগতে হুম, পারে, সেই টাকাগুলো আপনার ওই স্কলারশিপ সার্টিফিকেটে সুন্দর করে লিখা থাকবে। সো আমার কাছে মনে হয় না হুম, লাগবে। বাট আপনি যখন পান স্কলারশিপ তখন আপনার ওই কান্ট্রির এম্বাসির ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে যে আসলে কি ধরনের রিকোয়ারমেন্ট তাদের চায় এবং আপনি একজন ইরাসমাস স্কলার হিসেবে আপনার কি ওয়েট করছে। সো হুম, হুম, এইটা হুম। আপনি পাওয়ার পরে দেন হচ্ছে এম্বাসিকে রিচ করতে পারেন। এটা অনেকগুলা নিয়ম আছে তো এগুলো অনেক সময় আ শাফল হয়। অনেক সময় আপডেট হয়। তো আর এটা আমার আসলে মনে আপনি হয় কি যখন তারা এপ্লাই করবেন সর্বোচ্চ চাইতে পারে যে স্টুডেন্ট যে ট্রাভেল খরচ-টরচ এটা হুম, বিয়ার হুম, করতে পারছেন। কারণ স্কলারশিপটা কিন্তু দেশ থেকে পাচ্ছে না। জয়েন করার পর হুম, হুম, প্রোগ্রামে রেজিস্ট্রেশন করার পর তারপর হচ্ছে সে পাচ্ছে। অর্থাৎ তাকে ইউনিভার্সিটিতে এসে পৌঁছতে হবে। এ পর্যন্ত তার যা আনুষঙ্গিক খরচ আছে ৳১,০০,০০০, ৳১,৫০,০০০ বা ৳২,০০,০০০ সামান্য কিছু স্টেটমেন্ট দেখাতে হতে পারে। এটা একেক কান্ট্রি অনুযায়ী একেক রকম রিকোয়ারমেন্ট থাকতে পারে।
হ্যাঁ, হয়তোবা। তবে আমার ক্ষেত্রে ফ্রান্সের ক্ষেত্রে হুম, দেখানো লাগে নাই। কারণ এটাই কারণ হইতে পারে। আমার হচ্ছে আ যেই বাসা নেওয়া হয়েছিল ওইটার ডকুমেন্ট এবং আমার টিকেটের একটা কপি দিছিলাম। সো আমার এজন্য দরকার হয়নি। তাহলে তো অবশ্যই বাসা বুকিং হুম, করে ফেললে এবং এয়ার টিকেটও যদি বুকিং করে ফেলে তাহলে এগুলো সাবমিট করলে হয়ে যাচ্ছে। আর কোনো এক্সট্রা টাকা হুম, হুম। বা স্টেটমেন্ট দেখানোর প্রয়োজন নেই। এরপর আরেকটি কোয়েশ্চেন এসছে। উনি কোয়েশ্চেন করছে, "I completed a 3-month academic internship at Southeast Bank. Can this internship be considered as work experience? If yes, do I need to submit an additional supporting documents beside the internship certificate?" ইন্টার্নশিপ সার্টিফিকেট থাকলেই এটাই সাবমিট করা যায়। আর এডিশনাল কোনো সার্টিফিকেট লাগবে না। এটা ওয়ার্ক এক্সপেরিয়েন্স হিসেবে কাউন্ট হয় ইন্টার্নশিপ গুলো। এরপর IELTS ব্যান্ড স্কোর 6 ইস অ্যাকসেপ্টেড ফর Erasmus। সাধারণত 6.5 থাকে অধিকাংশ প্রোগ্রামে। তবে কিছু প্রোগ্রামে 6 ও থাকে। তো ওই প্রোগ্রামগুলো যদি ফিট করে ওগুলাতে এপ্লাই করতে পারেন। তবে সাধারণত 6.5 থাকাটাই ভালো। এটা মিনিমাম ক্রাইটেরিয়া। হাউ টু এপ্লাই উইথ ডিটেইলড ইনফরমেশন অ্যান্ড উইথ পিরিয়ড অফ ইট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অ্যাপ্লিকেশন টাইমলাইনটা যদি একটু শেয়ার করতেন। কোন সময়টা থেকে শুরু হয় এবং ডেডলাইনটা সাধারণত কখন থাকে? একেক কনসোর্টিয়াম কি একেক ডেডলাইন থাকে না একটা নির্দিষ্ট ডেডলাইন থাকে? হ্যাঁ, তো ডেডলাইনের বিষয়টা হচ্ছে ইন জেনারেল আমরা বলি যে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যায়। সেপ্টেম্বরের মোটামুটি অক্টোবর এরকম সময় থেকে শুরু হয়। সেই জানুয়ারির ১৫ তারিখ সর্বোচ্চ এবারে লাস্টের ডেট থাকে জানুয়ারি 15 অথবা জানুয়ারি 30। তো এটা আসলে ডেফিনিট না প্রত্যেক প্রোগ্রামের ক্ষেত্রে এটা ভ্যারি করে। তো এক হুম, প্রোগ্রামে হুম, শুরু হতে পারে সেপ্টেম্বর, এক প্রোগ্রামে শুরু হতে পারে অক্টোবর, এক প্রোগ্রামে হুম, নভেম্বরে। হুম। আবার সেই ডেডলাইনের সেম জিনিস। শুরুর যে রকমের ভ্যারি করে ডেডলাইনটাও ভ্যারি করতে পারে। আপনার যেটা সবচেয়ে বেটার এটার জন্য যে আপনি একটা এক্সেল শিট তৈরি করেন অথবা অনলাইনে একটা ডক তৈরি করেন। সেই ডকের মধ্যে আপনার প্রোগ্রামগুলা ক্যাটেগরি থেকে সিলেক্ট করে দেন হচ্ছে ওইগুলার ডেডলাইন গুলা, ওপেনিং ডেট, ডেডলাইন, ডকুমেন্ট কি লাগবে এগুলো যদি একটা শিট তৈরি করতে পারেন আপনার জন্য সবচেয়ে বেটার হয়। আরেকজন জানতে চেয়েছেন অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি। এটা কি কনসোর্টিয়াম থেকে প্রোভাইড করে না নিজে থেকে ম্যানেজ করতে হয়? না। এটা ম্যানেজ করতে হয়। তবে তারা হেল্প করে। ফর এক্সাম্পল আমার কনসোর্টিয়াম এর ক্ষেত্রে যেরকমের আমাদের প্রত্যেক ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অফিস থাকে এবং প্রত্যেক প্রোগ্রামের একজন ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটর থাকে। সো হুম, হুম, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। সো তারা করে কি যে আপনাকে হেল্প করবে। যে আপনি ধরেন আপনার ফর এক্সাম্পল আপনার বাসা লাগবে। আপনি কিভাবে বাসা পেতে পারেন? তারা ওই রিলেটেড কিছু লিঙ্ক দিবে। ফর এক্সাম্পল ফ্রান্সের ক্ষেত্রে ক্রুজ আছে। যদিও অনেক হুম, হুম, ক্ষেত্রে ক্রুজ দেয় না। আমি ক্রুজ পাইনি। তো হুম, হুম, একটা না একটা ব্যবস্থা হয়। তারা হয়তোবা আপনার প্রাইভেট অ্যাকোমোডেশন দিয়ে দিবে যে, "না তুমি এই ৪ টা লিঙ্কে দেখো পাও কিনা কিছু। তোমার রেঞ্জের মধ্যে তুমি হুম। কতর মধ্যে নিতে চাও?" তো এটা তারা হেল্প করে। তারা আপনাকে দিয়ে দিবে, বুক করে দিবে এরকম বিষয় না। বাট আপনাকে হেল্প করবে যে, আর "না তুমি এই জায়গা থেকে নিতে পারো।" বাসার রেন্টটা কি তারা আলাদা করে দিয়ে দেয় নাকি আপনাকে নিজে থেকেই পে করতে হয়? না, আপনার আমাকেই পে স্কলারশিপ করতে অ্যামাউন্ট? হবে। এই স্কলারশিপ অ্যামাউন্ট থেকে পে করতে হবে। আচ্ছা। বাট এই জায়গায় একটা এক্সেপশন যেটা আগেও ভাই বলল যে কিছু টাকা দেখাইতে হয় ভিসার সময়। বাট আমি দেখাইনি কেন? আমি হচ্ছে পে করছি। বাট আমি যখন পে করছি বাংলাদেশ থেকে আমার কাছে কিন্তু স্কলারশিপ অ্যামাউন্ট ছিল না। সো আপনার নিজে হুম, থেকে কিছু হুম, পে করতে হবে এবং সেটা খুব বেশি না। আপনি যদি স্কলারশিপের অ্যামাউন্ট এর কথা চিন্তা করেন, এই টাকা আসলে কোন টাকাই না। তো হুম, হুম। হ্যাঁ, আপনাকে হেল্প করবে। আপনার নিজেরটা ১ম টা পে করতে হবে এবং আসার পরেও আপনার স্কলারশিপ অ্যামাউন্ট থেকে পে করতে হবে। আরেকজন জানতে চেয়েছেন লিভিং কস্ট কেমন হয় এবং মান্থলি কিরকম স্টিপেন্ড পাওয়া যায় ইউনিভার্সিটি থেকে বা কনসোর্টিয়াম থেকে? আপনি আচ্ছা, আপনার কারেন্ট ফার্স্ট এ হচ্ছে সিচুয়েশন নিয়ে শেয়ার করতে পারেন। তাদের সাথে লিভিং কস্টটা কেমন হতে পারে সাধারণত ফ্রান্স? ফ্রান্সে আসলে ডিপেন্ড করে। এক তো ইউরোপের মধ্যে কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে লিভিং এক্সপেন্সেস এর। সিটি টু সিটি আবার ভ্যারি হচ্ছে করে। আবার হচ্ছে লোকেশন এবং ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভেরি করে। লোকেশনের উপর ভেরি করে। ফর এক্সাম্পল আমি যদি বলি প্যারিসে যারা থাকে তাদের কিন্তু খরচ বেশি। আমি হুম, এই হুম, জায়গায় থাকি আমার জন্য খরচ কম। আ তো এবং হচ্ছে এটা অনেক জিনিস সুবিধাও আছে, অসুবিধাও আছে। আপনি প্যারিসে থাকলে ধরেন আমার কোন ভিসার কাজ লাগলে আমার ডকুমেন্ট যদি আমার এম্বাসির জন্য যাইতে হয়, দেন হচ্ছে আমার কিন্তু প্যারিস ট্রাভেল করা লাগবে। যে প্যারিসে থাকে তার কিন্তু ট্রাভেল করা লাগে না। হুম, তো হুম, হুম, এটার কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে এবং এই এক্সপেন্সেস বলতে আমি পারি যে ফ্রান্সে যদি আপনি ক্রুজ পান, ক্রুজ পাইলে এক হিসাব, ক্রুজ না পাইলে আরেক হিসাব। ক্রুজ যদি হুম, পান ক্রুজে অনেক টাকা তাহলে বেঁচে যায়। অনেক টাকা বেঁচে যাবে। কাপ যদি হচ্ছে আপনি যদি স্টুডিও এছাড়া পান, এই কাফও জায়গায় অনেক দেওয়া হিসেব হয়। আছে। হুম। কাপও দেওয়া হয়। সো আপনি যদি স্টুডিও পান তাহলে কাপের টাকা বেশি পাবেন। আর যদি হচ্ছে স্টুডিও না পান শেয়ার্ড দেন হচ্ছে কাপের টাকা কম পাবেন। আর আবার আপনি পেও করতেছেন কম। স্টাইপেন্ডটা খুব সম্ভবত গত বছর থেকে পরিবর্তন করা হয়েছে। বাড়ানো হুম। হয়েছে অ্যামাউন্টটা খুব সম্ভবত। আগে অ্যামাউন্ট সম্ভবত বাড়ানো ১,০০০, হইছে। এবছর হুম, থেকে মনে হয় ১,২০০ দেয়া হচ্ছে। আবার এই এককালীন বছর যেটা দেয়া হতো তাও সম্ভবত কমে গিয়েছে। এককালীন সম্ভবত এটা ট্রাভেল যেটা একটু কমানো হয়েছে খুব সম্ভবত।
ট্রাভেল এখন যেটা করছে ভাই হচ্ছে ট্রাভেলের জন্য যেটা আলাদা করে দিত এখন আর ট্রাভেলের জন্য আলাদা করে দেয় না। তারা হচ্ছে ওই ট্রাভেলটা মিলায় হচ্ছে এখন প্রত্যেক মান্থলি একটা ফি হ্যাঁ, হ্যাঁ। দেয় ফিক্সড করে। এটা এখন 1400 ইউরো করে দেয় তারা। মোস্ট অফ দ্যা আচ্ছা। প্রোগ্রামে। মোস্ট অফ দ্যা 90% প্রোগ্রাম বলা যায় এরকমের। এখনো কিছু কিছু প্রোগ্রাম আছে যেগুলো হচ্ছে ধরেন 2019 থেকে শুরু হইছে। এখনো হুম, হয়তোবা লাস্ট ইয়ারে আছে। তারা বা নতুন প্রোগ্রাম পুরানো প্রোগ্রাম বাট কন্টিনিউশন হইতেছে। ওইসব প্রোগ্রামগুলাতে আছে। বাট যেগুলো নতুন লঞ্চ হইছে উইদিন 5 অর 6 ইয়ার্স এর মধ্যে, ওগুলাতে সবগুলাতেই 1400 ইউরো করে দেয়। আলাদা করে কোন ধরনের ট্রাভেল ইন্সুরেন্স অথবা মোবিলিটি কস্ট যেটা আপনারা যেটা আগে পাইতেন, ওইটা আসলে এখন আর দেয় না। তবে টোটাল যদি হিসাব করি তাহলে প্রায় টোটাল অ্যামাউন্টটা ২,০০০ থেকে ১,৫০০ ইউরোর মতো। আমি ফিক্সড আমার জানা নাই। তবে হ্যাঁ, কিছুটা বাড়ছে। পার আর মান্থ, লিভিং পার মান্থ। এক্সপেন্সেস পার মান্থ। হ্যাঁ। পার মান্থে ১৪০০ ইউরো এবং যদি লিভিং এক্সপেন্স বলি ফ্রান্সের ক্ষেত্রে আমার আমার যেটা মনে হয় যে ৭০০ ৭৫০ যদি ক্রুজ না পায়। আর যদি ক্রুজ পায় তাহলে আরো কম। ৫০০ হুম, হুম। ৫০০ ৫৫০ এরকম। আর এটা তো উইথআউট ট্যাক্স, মানে এখানে কোনো ট্যাক্স পে করা না, লাগে না, না না। স্কলারশিপ। স্কলারশিপ অ্যামাউন্টটা আসলে ট্যাক্স এর আওতায় না ফ্রান্সে হুম। বা অন্য কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে। আচ্ছা, আমাদের চ্যাট বক্সে আরেকজন কোয়েশ্চেন করেছেন, এডুকেশন, হিউম্যানিটিস, ল্যাঙ্গুয়েজ, লিঙ্গুইস্টিক, এডুকেশনাল লিডারশিপ এগুলোতে কিরকম সিজিপিএ দেখা হয় স্কলারশিপের জন্য? এটা নিয়ে যদি আনসার দিতেন। এইগুলাতে এইগুলাতে আমি যতটুকু দেখছি আমি স্পেসিফিক্যালি বলতে পারব না যে এই প্রোফাইল এরকমের। বাট আমি দেখছি যে এইসব এই প্রোগ্রাম গুলাতে বাংলাদেশ থেকে যারা প্রিভিয়াসলি আসছে তাদের সিজিপিএ ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড এর তুলনায় অনেক কম ছিল। আ বাট তাদের একটা জিনিস ভালো ছিল যেটা যে তারা অনেক ভালো, ভালো জায়গায় অনেক ইন্টার্নশিপ ছিল, অনেক কাজ ছিল। হুম, অনেকের একটা মাস্টার্স ছিল। মাস্টার্স এ অনেক ভালো ছিল। ব্যাচেলরটা কম ছিল হয়তোবা সিজিপিএ বাট মাস্টার্স এ অনেক ভালো ছিল। আমি দেখছি অনেকে যারা হচ্ছে আ নেশনের আন্ডার এ অনেক প্রজেক্টে কাজ করছে। এ এ এদেরকে অনেক দেখছি আমি মানে সিলেক্ট হইতে আমাদের যারা সিনিয়র আছে। তো সিজিপি ব্যাপারটা হচ্ছে সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অথবা যারা হচ্ছে সোশ্যাল ব্যাকগ্রাউন্ড তারপরে হচ্ছে লিঙ্গুইস্টিক এইসব জায়গা থেকে সিজিপিএটা আমার কাছে মনে হয় যে ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড থেকে কম থাকাটা খুবই স্বাভাবিক বাংলাদেশ থেকে আমি হুম, হুম, যদি বাস্তবতা বলি। এবং এটা এর মানে না হচ্ছে যে আপনার সিজিপি যদি কম থাকে যেটা মানে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে ভালো থাকার পরেও রিজেক্ট হইতেছে। হ্যাঁ? হুম, হুম, আর হচ্ছে আমি লিঙ্গুইস্টিক এ আমি এত কম তাহলে কিভাবে এপ্লাই না এরকমের নয়। লিঙ্গুইস্টিক এর বিষয়টা কিন্তু আবার একটু ভিন্ন। যারা লিঙ্গুইস্টিক এ আছেন তাদেরকে আমার কাছে মনে হয় সিজিপিএর তুলনায় তাদের ওয়ার্ক এক্সপেরিয়েন্স, ইন্টার্নশিপ আ এই হুম, হুম, এইগুলা মনে হয় বেশি কেয়ার করে। হুম, আগের হুম। প্রোফাইল গুলো থেকে দেখলে বোঝা যায়। আচ্ছা, আরেকজন জানতে চেয়েছেন, এলওআর দিয়ে ইউনিভার্সিটিতে ইমেইল অ্যান্ড ওই ইন্ডিভিজুয়াল স্যারকে ইমেইল করে আসলে মেইলে কি চাই? সাবমিট করব কিভাবে? এই বিষয়টা যদি হ্যাঁ, বলতেন যে ইমেইল এড করতে হয় প্রফেসরের ইমেইল, প্রফেসরের কাছে ইমেইল যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা এক্সপেরিয়েন্স। হইছে আমার আমার একটা প্রোগ্রাম হইছে এরকমের যে প্রফেসরের ইমেইলে যায় দেন হচ্ছে ওরা ওরা হচ্ছে আপনি আপনার প্রফেসর ইমেইল সাবমিট করবেন। ওরা হচ্ছে প্রফেসরকে কনট্যাক্ট করবে। ওই প্রফেসর হচ্ছে আপনার এলওআর সাবমিট করতে হবে। এরকমের এটা হয়। এলওআর ৩ প্রকারের হয়। এলওআর আপনি নিজে সাবমিট করতে পারবেন। অনেক প্রোগ্রামে হচ্ছে এলওআর লাগেই না। অনেক প্রোগ্রামে হচ্ছে হুম, হুম, প্রফেসরে মেইল করবে, প্রফেসর নিজে সাবমিট করবে। এই ক্যাটেগরির আন্ডারও ২ টাইপের আছে। কারণ আপনি একটা হুম, যে জেনেরিক এলওআর আছে আপনি লিখে দিলেন, প্রফেসর আপনার সাবমিট করে দিল। আবার আরেকটা আছে এটা হলো এক ক্যাটেগরি। প্রফেসরকে মেইল করার পরে যেটা দেয়। আরেকটা ক্যাটেগরি আছে সেটা হচ্ছে এটার আন্ডারই সেটা হচ্ছে যে কোন ধরনের জেনেরিক এলোয়ার না। তারা একটা নিজস্ব ফর্ম পাঠাবে। হুম। ওই ফর্মের আন্ডারে মার্কিং কিছু মার্কিং মার্কিং থাকবে। ক্রাইটেরিয়া থাকে। এটাতে কত পার্সেন্ট, হ্যাঁ, এটাতে কত পার্সেন্ট স্টুডেন্টের হ্যাঁ, বিভিন্ন কোয়ালিটি দেওয়া থাকে ওখানে আমার রাইট। ইউনিভার্সিটিতে এরকম অ্যালবার্ট ছিল। আমি যখন এপ্লাই করেছিলাম, আমাকে আলাদা একটা ফরমেট দেওয়া হয়েছিল। আমি ওটা প্রফেসরকে দিয়েছি, ওটা মার্কিং করে তারা সাবমিট করেছে। তো এটা ডিফারেন্ট হ্যাঁ, সো অনেকটা। এই কয়েক প্রকার ৩ টাইপ বা ৪ টাইপ হইতে পারে। তো পার্টিসিপেন্টদের মধ্যে যদি কোন কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন করতে পারেন আমাদের গেস্টকে। আর কোন কোয়েশ্চেন না থাকলে আমরা আ শেষ করব আজকের ওয়েবিনারটি। কারো কি কোন কোয়েশ্চেন আছে? স্টাডি গেটের তাও বিষয়টা আচ্ছা, একজন জানতে চাচ্ছেন হাসান মাহমুদ। উনি কোয়েশ্চেন করতে চাচ্ছেন। জি, বলুন। জি, স্টাডি গ্যাপের বিষয়টা যদি একটু বলতেন যে এটা আসলে কতটুকু ঠিক এরপরে যে অনেকের ৫-৬ বছরের স্টাডি গ্যাপ থাকতে পারে। যে জব করছে এর মধ্যে। আচ্ছা, স্টাডি গ্যাপ এর বিষয়টা আপনি যদি জব করে থাকেন এবং সেটা যদি রিলেভেন্ট হয়ে থাকে আপনার ব্যাচেলর প্রোগ্রামের সাথে অথবা আপনি যে প্রোগ্রামে এপ্লাই করতে চাচ্ছেন, ওই প্রোগ্রামের সাথে রিলেভেন্ট তাহলে এটা গ্যাপ না আসলে। আপনি অবশ্যই এই জিনিসটা অ ভালো এক্সপ্লেনেশন দিতে পারবেন।
ওইটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কি বলে এক্সপেরিয়েন্স। আমার প্রোগ্রামে একজন আসছে, সে ২ জন আসছে। একজনের ৭ বছর, একজনের ৮ বছরের ওয়ার্ক এক্সপেরিয়েন্স রিলেভেন্ট ফিল্ডে। সো এটা আসলে মানে আমার কাছে মনে হয় এটা অ্যাডভান্টেজ এক হিসাবে। যদি ওটা রিলেভেন্ট হয়ে থাকে। প্রোগ্রামের সাথে রিলেভেন্ট হয়ে থাকে। তো এটা আমার কাছে মনে হয় না গ্যাপ। আপনি যদি কিছু না করে থাকেন, আপনি পড়াশোনাও করেন নাই, আপনি হচ্ছে জবও করেন নাই। শুধু সময়টা ফাঁকা ছিল সেটাই স্টাডি গ্যাপ। বাট মানে এইটা এরকমের না যে আপনি জব করছেন এইটা স্টাডি গ্যাপ হিসেবে কাউন্ট হবে না। তো আপনি এটা ভালো যদি রিলেভেন্ট থাকে আপনি এটা একটা প্লাস পয়েন্ট আপনি দিতে পারেন এটা। আচ্ছা, আমার যেটা বিষয় সেটা হচ্ছে আমি আ যে সাবজেক্টে যেতে চাচ্ছি সেটার সাথে আমার বর্তমান ওয়ার্ক এক্সপেরিয়েন্স আসলে মিলে না আরকি। তো সেক্ষেত্রে তো আসলে কিভাবে এক্সপ্লেইন করব আসলে? মানে মিলে না বলতে আপনি এক্সপ্লেইন করতে পারবেন হয়তোবা হুম, আপনি বলতে পারবেন না যে এটা রিলেভেন্ট। বাট আপনি দেখাইতে পারবেন যে আপনি কিছু একটা করছেন। তবে ধরেন ফর এক্সাম্পল আপনি কম্পিউটার সায়েন্স থেকে পড়লে আপনি হয়তোবা কম্পিউটার সায়েন্স এর রিলেটেড যদি জব না করে থাকেন, হয়তোবা আ বিজনেস কোনো একটা সেকশনে কাজ করছেন বাট কিছুটা হয়তোবা রিলেভেন্ট। ওইটা আপনি চেষ্টা করেন রিলেভেন্ট করার জন্য। যদি না করতে পারেন, এটা আসলে বাধ্যতামূলক না যে আপনি রিলেভেন্ট করতে হবে। বাট করতে পারলে যেরকমের আপনার প্রোফাইলটা স্ট্রং হয়। তো, হুম, হুম, হুম। তো এইটাই আরকি। আপনি দেখাইতে পারেন না। কারণ আপনার তো কিছু দেখানো লাগবে। আমি ওই রিলেভেন্ট কিছু কোর্স করেছি আরকি। অনলাইনে করেছি প্লাস বুয়েটেও একটা কোর্স করেছি। তো এই আরকি। হ্যাঁ, আপনি ফর এক্সাম্পল আপনি ধরেন আপনার প্রোফাইলটা কিন্তু আপনি সবচেয়ে ভালো জানেন। আপনার কিভাবে হুম, হচ্ছে হুম, সাজালে ভালো হয়। হ্যাঁ, এরপরে হচ্ছে কি যে আপনার হয়তোবা আপনি কোন একটা জায়গায় কনফিউশন এ আছেন। আপনি একটা কনসালটেশন নিতে পারেন। বাট আপনার জিনিসগুলা কিভাবে সাজাইলে ভালো হয় সেই জিনিসগুলো আপনি যদি আগে প্ল্যান মোতাবেক হুম, সাজান, দেন হচ্ছে আপনি একটা কনসালটেশন এ যান যে না আমি হচ্ছে কিভাবে সাজালে ভালো হয়। আর যদি আপনি নিজে করতে পারেন সবচেয়ে বেটার। হুম, হুম, তবে হুম, যাই কিছু করছেন না কেন ওটা যদি একটু রিলেভেন্ট করতে পারেন প্রোগ্রাম রিলেটেড আ হুম, এটা পসিবল। আপনি যদি একটু সময় দেন ফর এক্সাম্পল আমরা আ এসওপির জন্য আমরা মনে হয় যে ১ সপ্তাহে লিখে ফেলি। না, এটা আসলে করা কিন্তু ঠিক না। এসওপি একটা পেজের লেখা আপনি যদি হচ্ছে ৬ মাস ধরে লেখেন, আপনার প্রত্যেক ১ সপ্তাহ পর, পর একটু চেক করবেন দেখবেন আপনি নিজেরটা আপনি নিজে ভুল ধরতে হুম, পারতেছেন। হুম, হুম। এটা খুবই হুম, ইম্পোর্টেন্ট হুম। সো জিনিস। সো আপনি একটু সময় নিয়ে লিখেন দেখবেন যে আপনার কিছু না কিছু বেরোবে যে এই জিনিসটা রিলেভেন্ট বা আপনার জব না হইলেও আপনি এর পাশাপাশি কি করছেন সেই জিনিসটা আপনি কভার আপ করতে পারেন। হুম, হুম। আর সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে এট লিস্ট ChatGPT দিয়ে যাতে এসওপি না লিখেন। নিজে চিন্তা করে লিখেন। প্রয়োজনে ২-৩ ঘন্টা সময় নিয়ে ১ লাইন লিখেন, ২ লাইন লিখেন। নিজের থেকে লিখেন। কারণ এখন কিন্তু অনেক সফটওয়্যার চলে এসছে। এআই ডিটেকশন টুল চলে আসছে। তো এগুলো সহজেই ডিটেক্ট করা যাচ্ছে। একটা কোয়েশ্চেন এসছে পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা ফ্যাসিলিটিস অ্যান্ড ইন হুইচ কান্ট্রি কনসোর্টিয়াম ইট উইল গিভ পিএসডব্লিউ অর্থাৎ কোন কান্ট্রির উপর ডিপেন্ড করছে পিএসডব্লিউ বা ওয়ার্ক ভিসা, জব সার্চিং ভিসা? আচ্ছা, জব সার্চিং ভিসা এটা আসলে ন্যাশনাল যেই ভিসা আছে বা ন্যাশনাল যে রুলস আছে ওই রুলস এর আন্ডারেই পড়ে। ফর এক্সাম্পল যদি আপনি ইরাসমাসে কোনো একটা ডিগ্রি কমপ্লিট করে থাকেন আর হয়তোবা কেউ একজন আসছে আপনার রেগুলার মাস্টার্স করতে। তার ২ জনের কিন্তু মোটামুটি সিমিলার। বাট হুম, কিছু হুম, আপনি অ্যাডভান্টেজ পেয়ে থাকবেন। সেটা হচ্ছে ধরেন ফর এক্সাম্পল আমি যতটুকু জানি, আমি যদি ভুল না বলে থাকি, আমিও এই জায়গায় নতুন। ভাই আমাকে কারেকশন করবেন। যদি হচ্ছে আপনি ফ্রান্সে বা ইরাসমাসের আন্ডারে কোনো প্রোগ্রামে শেষ করে থাকেন, নেদারল্যান্ডে একটা সুযোগ আছে আপনি পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট এর জন্য এপ্লাই করতে পারবেন। হুম, সম্ভবত কোনো একটা স্পেশাল কেসে, কোন স্পেশাল ভিসা ক্যাটেগরিতে ১ বছরের জন্য আপনি পিএসডব্লিউ পাবেন। এছাড়া হুম, ফর হুম, এক্সাম্পল আপনি ফ্রান্সে যদি করে থাকেন, এজ এ নরমাল মাস্টার যে করবে সেও ১ বছরের একটা পিএসডব্লিউ পাবে এবং এটা এপিএস বলে। আবার হুম, হচ্ছে হুম। এটা আর আমি যতটুকু জানি যে এরাসমাসের ক্ষেত্রেই মনে হয় যে যদি শেষ করে থাকেন তাহলে উইদিন ৫ ইয়ার্স এর মধ্যে যেকোনো সময় আপনি এটা এপ্লাই করতে পারবেন। স্পেনের ক্ষেত্রে যদি হচ্ছে আপনার ভিসার মেয়াদ থাকে, আপনি ওই সময় শেষ করছেন মাস্টার্স, দেন আপনি এপ্লাই করতে পারবেন। আ এটা কন্টিনিউশন মানে পিএইচডি ডিরেক্টলি এপ্লাই করতে পারবেন। আদারওয়াইজ যদি ভিসা শেষ হয়ে যায় অন্য কোনো মোবিলিটি আছেন আপনি। ফর এক্সাম্পল আপনি 4th ইয়ারে হয়তোবা আপনি জার্মানিতে আছেন। আপনি 3rd ইয়ার শেষ করছেন, আপনার ভিসাও শেষ হয়ে গেছে স্পেনের। দেন আপনি স্পেনে মুভ করতে গেলে পিএসডব্লিউ চাইতে গেলে ইটস এ ভেরি কমপ্লেক্স ইস্যু। তো হুম, ভিসার যে ব্যাপারগুলো পিএসডব্লিউ আপনি ওই জায়গার ন্যাশনাল যে কিছু রুলস আছে ওই রুলস গুলা আপনার দেখতে হবে। এটা হ্যাঁ। কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। তো আরেকটা বিষয় কি কনসোর্টিয়ামের যেকোনো কান্ট্রিতেই কি পিএসডব্লিউ এর জন্য এপ্লাই করা যাবে? সাপোজ আপনার ৩ টা কনসোর্টিয়াম ৩ টা কান্ট্রি যেকোনো কান্ট্রি থেকে এপ্লাই করা যাবে না ফার্স্ট কান্ট্রিটাতেই এপ্লাই করতে হবে? না, এটা আসলে নির্ভর করে আসলে ওই আমি বলব আমার রুলস এর উপরে। ফর এক্সাম্পল আমার আচ্ছা। ৩ টা জায়গায় হচ্ছে মোবিলিটি। আমি কিন্তু হুম, রোমানিয়াতে শেষ করলেও আমি আ করতে পারব না। আচ্ছা। পিএসডব্লিউ এপ্লাই করতে পারব না। কারণ ন্যাশনাল রুলস এটা। হ্যাঁ, আপনি ফ্রান্সে শেষ করলে
যেকোনো একটা কনসোর্টিয়াম ফ্রান্সে আছে, আপনি শেষ করছেন, আপনি যেকোনো সময়ে ফ্রান্সে এপ্লাই করতে পারবেন। ফ্রান্সের এই সুযোগ সুবিধা আছে। স্পেনের ক্ষেত্রে আমি যেটা বললাম যে হ্যাঁ, আপনার শেষ হয়ে গেছে বাট আপনার ভিসা আছে, আপনি এপ্লাই করতে পারবেন। আপনার ভিসা যদি না থাকে তাহলে কিন্তু নতুন করে ভিসা নিয়ে এপ্লাই করতে হবে। হুম, তো হুম, এটা আবার ভিন্ন ইস্যু। এটা ন্যাশনাল রুলস এর উপর ডিপেন্ড করে। অন্যান্য যে কান্ট্রি গুলো, ফর এক্সাম্পল জার্মানিতে শেষ করছে, সে যেকোনো সময় এপ্লাই করতে পারবে আ ওই ডিগ্রির এগেইনস্ট এ। যেরকমের আমি যদি বলি ইরাসমাসে যদি আপনি ৩ টা মোবিলিটি বা ২ টা মোবিলিটি, মিনিমাম তো ২ টা মোবিলিটি থাকে। ২ টা মোবিলিটি যদি শেষ করেন আপনি এবং সাকসেসফুলি শেষ করতে পারেন, আপনি কিন্তু ২ টা ফুল ডিগ্রি পাবেন। হুম, তো হুম, ২ টা ফুল মাস্টার ডিগ্রি ২ বছরের। তো এই ডিগ্রির আন্ডারে যে ন্যাশনাল রুলস এ তারা মানে আপনি এপ্লাই করে ফিজিবল পেতে পারেন ওই রেসপেক্টিভ কান্ট্রিতে, আপনি সবগুলো এভেইল করতে পারবেন। জার্মানিতে হুম। আপনি যদি শেষ করেন, আপনি ১.৫ বছরের ফিজিবল এপ্লাই করতে পারবেন। রাইট আফটার ইউর গ্র্যাজুয়েশন। তো এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার কোন কান্ট্রিতে আছেন আপনি। এটা আ কনসোর্টিয়ামের উপর ডিপেন্ড করছে। ডিপেন্ড করে। কান্ট্রির উপরে ডিপেন্ড রাইট। করছে। আর একজন কোয়েশ্চেন করতে যাচ্ছেন জাহিনুর। জি, আপনি কোয়েশ্চেন করতে পারেন। আপনি আনমিউট করে কোয়েশ্চেন করতে পারেন। জাহিনুর তনি কোয়েশ্চেন করতে যাচ্ছেন। জি ভাইয়া, আ জয়েন্ট মাস্টার্স এ যে এট লিস্ট 3 কান্ট্রি যে চুজ করতে হয়, এই কান্ট্রি গুলা কি নিজের ইচ্ছা মতো চুজ করা যায়? নাকি মানে প্রোগ্রাম থেকে ফিক্স করা যে ১ম এ আমার এই কান্ট্রিতেই করতে হবে, এভাবে সিকোয়েন্স মেইনটেইন হয়? এটা কি নির্দিষ্ট করা? হ্যাঁ, আমার প্রশ্নটা কি বুঝাতে পারছি? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছেন। আ আসলে হচ্ছে কি যে এটা আসলে প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে। অনেক প্রোগ্রামে আছে যে ফিক্সড পাথ। আপনার ৩ টা ৪ টা কান্ট্রি আছে, আপনার মোবিলিটি আগেই সিলেক্ট করে দিয়েছে। আপনার অফার লেটারে লিখা আছে যে আপনি ১ম এ স্পেনে যাবেন, 2nd কান্ট্রি আপনার হচ্ছে ফ্রান্স হবে, 3rd কান্ট্রি আপনার হয়তোবা ধরেন ফর এক্সাম্পল ডেনমার্ক হবে। সো এটা অনেক সময় ডিফাইন করা থাকে। অনেক সময় হয় এটা হলো একটা পাথ। ২য় পাথ হচ্ছে ৪ টা কনসোর্টিয়াম বা ৪ টা কান্ট্রি আছে। ওই কনসোর্টিয়াম এর মধ্যে আপনার ফার্স্ট কান্ট্রি আপনাকে সিলেক্ট করে দিছে। আপনি এসে দেন আপনি সিলেক্ট করবেন কোন পাথে আপনি যাবেন। কারণ মোবিলিটির উপর ডিপেন্ড করে, আপনার হুম, মেজরের উপর ডিপেন্ড করে মোবিলিটি। আপনি কোন মোবিলিটি যাবেন সেটা কিন্তু একেক কান্ট্রিতে একেক রকমের পড়াশোনা। আপনি মেজর করে আসছেন ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অথবা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড। কম্পিউটার সায়েন্স এর মধ্যে কেউ যাবে হচ্ছে ৫ সেমিস্টার পরে সে যাবে হচ্ছে এআই তে। তো এআই এর জন্য হয়তোবা হইতে পারে সেটা ফ্রান্স ছাড়া হয়তোবা স্পেন। আবার যে হুম, যাবে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ বা অটোমেশন এ, সে হয়তো যাবে জার্মানি। তো এটা ২ টা ওয়েতে হইতে পারে যে আপনি এসে সিলেক্ট করবেন, আপনাকে ওই ফ্রিডম দেওয়া হবে অথবা অনেক সময় তারা নিজেরাই ফিক্সড করে দিবে। আরেকটা হুম, হইতে পারে যে হচ্ছে আ আপনার হচ্ছে মানে ইনডেফিনিট। তারা তারা হচ্ছে আপনাকে আগেই বাংলাদেশে থাকতেই বলবে যে আপনি কোনটা সিলেক্ট করেন। হুম, হুম, হ্যাঁ? তো আবার অ্যাপ্লিকেশন এর সময়ও একটা অপশন থাকে যে চয়েস থাকে। আপনি কোন চয়েস এর আন্ডারে যাচ্ছেন। ফর এক্সাম্পল ৩ ইয়ারের জন্য আপনি কোনটা সিলেক্ট করবেন। তো আপনি যখন সিলেক্ট করবেন তখন হয়তোবা তারা ওই সিলেকশন এর বেসিস এ আপনাকে অফার লেটার দেয়। সো আমি যদি সামারাইজ করি ৩ টা ওয়েতে মূলত হয়। একটা হচ্ছে আপনি এপ্লাই করার সময় আপনি ডিফাইন করে দিবেন। দেন হচ্ছে অফার লেটার বলতে তারা দিয়ে দিবে। ২য় নম্বর হচ্ছে প্রোগ্রামের ডিজাইনই করা হচ্ছে ফিক্সড যে আপনি এইটার পরে এইটা। হুম, সো এগুলো ২ নম্বর ক্রাইটেরিয়া। ৩ নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে আপনি এপ্লাই করলেন। আসার পরে আপনাকে হচ্ছে চয়েস দেওয়া হবে বা ওরা হচ্ছে সিলেকশন করে দিবে আসার পরে। সো এই ৩ ওয়েতে হইতে পারে। থ্যাংক ইউ ভাইয়া। হুম। সো ধন্যবাদ সবাইকে আজকের ওয়েবিনারে পার্টিসিপেট করার জন্য এবং ধন্যবাদ আমাদের গেস্ট আমিনুল ইসলাম রিফাতকে তার মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় দেওয়ার জন্য এবং অনেকগুলো প্রশ্নের আনসার দেওয়ার জন্য। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং তাকে ধন্যবাদ জানিয়ে আজকের ওয়েবিনার আমরা এখানেই শেষ করছি। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।